নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আমি বরাবরের মতো গতকাল পোস্ট দিয়েছিলাম, আপনারা জানেন যে আজকে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট মানুষ, খুবই বিশিষ্টজন উপস্থিত রয়েছেন। তো তার কাছ থেকে আমরা অনেক কথা শুনবো। তো আপনারা সকলেই জানেন, চেনেন তাকে, আমাদের সকলের প্রিয়, আমাদের দুর্গাপুরের গর্ব, বিশিষ্ট সাহিত্যিক মণিশঙ্কর উপস্থিত রয়েছেন। মণিশঙ্কর, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাহিত্য আড্ডায় পেয়ে। আমরা খুব সম্মানিত বোধ করছি তোমাকে পেয়ে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, প্রথমেই যেটা আমরা সকল অতিথিকে বলি যে তোমার তো জন্ম হচ্ছে বাঁকুড়া জেলার মাধবপুর গ্রামে মনে হয়, তাই ঠিক? হ্যাঁ, তো প্রথমেই আমরা যেটা সবাইকে বলি যে শৈশবের কথা একটু শুনবো তোমার। মাধবপুর গ্রামে জন্ম, মাধবপুর গ্রামেই বেড়ে ওঠা, মাধ্যমিক পর্যন্ত ওখানেই পড়াশুনো। গ্রামের ছেলে যেমন হয়, যেমনভাবে দরিদ্র পরিবারের জন্মের ফলে যা হয়, গরু চড়ানো, ছাগল চড়ানো, সঙ্গে স্কুল যাওয়া, চাষের কাজ করা, গ্রামীণ যে ছেলেরা যেমন খেলাধুলো করে, সেই সমস্ত খেলাধুলো এইসব নিয়ে আর কি, কাদা ঘাটাঘাটি করে মাছ ধরা বিল ছেঁচে এইটা শুধু আমাদেরও ছোটবেলায় টাউনশিপে থাকলেও এই জিনিসটা ছিল অনেকটাই। তো মনে হয় সেগুলোই তোমার পরবর্তীকালে লেখালেখিতে একটু সোপান হয়েছে মনে হচ্ছে নাকি? নিশ্চিতভাবেই। মানে দেখো, আমি সাহিত্যের ক্ষেত্রে যেটা দেখেছি বা করেছি, যে যার যেমন চাইল্ডহুড কাটে, তার পরবর্তী লেখাতে হোক, যে কোনো সৃষ্টিতেই হোক না কেন, তার চাইল্ডহুডের ছাপ থাকবেই থাকবে। সবারই থাকে কম বেশি, অন্তত শুরুর দিকটাতে তো থাকেই। তারপরে ধীরে ধীরে জীবনের অভিজ্ঞতা যত বাড়ে, জীবনের সঙ্গে যত মেলামেশা বাড়ে, ঘাত প্রতিঘাত বাড়ে, তত বিষয় বদলাতে থাকে। কারণ জীবন তো একটা চলমান প্রক্রিয়া, তো স্বভাবতই সাহিত্য একটা চলমান প্রক্রিয়া, যেহেতু সমাজের দর্পণ, জীবনের দর্পণ। তো স্বাভাবিকভাবেই চলমান প্রক্রিয়ার মধ্যে তোমার যা যা তুমি অভিজ্ঞতা অর্জন করছো, এবং সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমার যে অনুভূতিগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে তুমি ব্যক্ত করতে চাইতো তোমার শিল্প মাধ্যমে, সেটা যে জ্বরেই হোক না কেন বা যে কোনো মাধ্যমেই হোক না কেন। কিন্তু সেই অভিজ্ঞতার মধ্যেও তোমার কিছু শব্দ, কিছু চিত্রকল্প, কিছু ছবি, এমনকি কিছুটা সুর তোমার ওই চাইল্ডহুড তোমাকে বয়ে নিয়ে যাবে। এটা হয় যে কোনো সৎ লেখার ক্ষেত্রে, এটা হয়। অর্ডারি লেখার ক্ষেত্রে হয় না হয়তো, কিন্তু তবুও যদি সেখানে সৎভাবে লেখার সময় যদি ওই অর্ডার ব্যাপারটা মাথা থেকে সরে যায়, শুধু লেখাটার কাছে দায়বদ্ধ থাকে, তাহলেও চলে আসবে। বাহ, খুব সুন্দর বললে। আচ্ছা, তারপরে 1990 সালে তুমি দুর্গাপুরে এলে নাকি? হ্যাঁ, 1990 সালে দুর্গাপুরে এলে। তারপরে তোমার বাবা স্টিল প্ল্যান্টে ছিলেন নাকি? হ্যাঁ, শ্রমিক স্টিল প্ল্যান্টে ছিলেন। আচ্ছা, তারপরে কিরকম দুর্গাপুরের ঘটনা সেটা বলো। হ্যাঁ, দুর্গাপুরে এলাম মানে দুর্গাপুরের কিছু ঘটনাও শুনবো। প্রথম কথা বলবো, পরবর্তীকালে বলি, তুমি একটু বলো না। তারপরে দুর্গাপুরের ব্যাপারটা হলো কি, যে আমি তো গাঁয়ের ছেলে। গাঁ মানে হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম, আমাদের তখনও পর্যন্ত বিদ্যুৎ যায়নি। আমি যে বছর চলে আসি, সেই বছর প্রথম বিদ্যুতের পোল পড়তে শুরু করেছিল, এবং সেখানে পুরুলিয়া থেকে কিছু শ্রমিক এসেছিল। তার মধ্যে একজনের নাম ছিল প্রবীর। তো ও পোলের গর্ত খুঁড়তে যেত, আমি ওর সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছিল। হ্যাঁ, ওর সঙ্গে যেতাম, ও খুঁড়তো, আমি বসে থাকতাম, এবং ওদের ওখানকার মানভূমিয়া টুসু, তারপরে মানভূমিয়া ঝুমুর, এসবগুলো গেয়ে আমাকে শোনাতো সেই সময়ে। তারপরে দুর্গাপুর এত স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আমাদের গ্রাম ছিল একেবারেই প্রত্যন্ত গ্রাম। সত্যি খুব ভালো লাগে তোমার মুখ দিয়ে শুনে, আমার মনে হচ্ছে আমি যাই, ছুটে চলে যাই। আমার গ্রামের 3 দিকে জঙ্গল, একদম ঘন জঙ্গল, শাল জঙ্গল। তারপরে আমার গ্রাম, তারপরে ডাঙা, সেটাকে কুলডাঙ্গা বলতাম আমরা, মানে ছোট ছোট বনকুলের ঝোড় ছিল। তারপরে যেটা আমাদের, যেমন স্কুল, আমাদের 5 কিলোমিটার হেঁটে স্কুল যেতে হতো, হাই স্কুল। তো যদিও আমাদের পরিবারে বিদ্যাচর্চা বলতে সেভাবে কিছুই ছিল না, মানে যে অর্থে বনে দিয়ে আনা বলা হয় বা কৌলিন্য বলা হয়, সেই অর্থে কিছু ছিল না বিদ্যাচর্চা। আমি আমার পরিবারের মধ্যে প্রথম মাধ্যমিক পাস, প্রথম এইচএস পাস, প্রথম গ্র্যাজুয়েট, প্রথম মাস্টার্স, এই সবই আমাকে দিয়েই শুরু।
তো যখন দুর্গাপুরে এলাম, একদিক থেকে একটা ইনফিউরিটি কাজ করছিল, হিমন্যতা কাজ করছিল গাঁয়ের ছেলে। এখানকার দেখলাম সকলেই দেব শিশু দেবকন্যাদের মতন সন্ধ্যাবেলায় ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে। কি সুন্দর সব দেখতে, কি ফর্সা তাদের রং। যে মেয়েটি মানে আমাদেরও গ্রামের সব থেকে বেশি সুন্দরী, আমি বুঝতেই পারছি যখন এসেছি তখন বয়স সন্ধি আমার পার হতে যাচ্ছে সেই সময়। তা ওই মেয়ে দেখলে অদ্ভুত মুগ্ধতা সেই বয়সটা। তা আমাদের গ্রামে যার সব থেকে বেশি অহংকার ছিল সুন্দরী বলে, যে আমাদেরকে পাত্তাই দিত না, মানে একবার কৃপা দৃষ্টিও ফেলতো না, যে এখানে এসে দেখলাম যে সে হতকুচ্ছিত মেয়েটাও তার থেকে যেন সুন্দরী লাগছে। তার মূল কারণটা হচ্ছে এটা যে সে নিজেকে এত পরিপাটি করে পরিবেশন করছে। তার লিপস্টিক যে লাগাচ্ছে, ঠোঁট যে রাঙাচ্ছে থেতরে যাচ্ছে না, তার যে কাজল পড়ছে সেটা ছেবড়ে যাচ্ছে না, তারপরে তার যে পোশাক আশাক সেগুলো গোড়ালির উপরে উঠছে না। তুমি এত সুন্দর করে বলছো, মনে হচ্ছে একটা লেখা তোমার কাছে কোনো উপন্যাসের অংশ শুনছি। এত সেই জন্যই তুমি একজন বিশিষ্ট কথাকার। আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে কিশোর, নির্মল ব্যানার্জি, আতাউর রহমানদা, সকলেই দেখুন। আপনাদের কিছু প্রশ্ন থাকলে সবাইকে অনেক ধন্যবাদ, বা আপনারাও প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, বলো। হ্যাঁ, তা যে কথা বলছিলাম যে ফলত আমার কাছে মনে হলো, এবং সন্ধ্যাবেলাতেই রাস্তায় রাস্তায় দেখলাম নিয়ন আলো জ্বলে উঠছে, এবং তার একটা এমন স্বপ্নালু মায়াময়তা, মানে ওই রোড লাইটগুলো থেকে ঝরে পড়া আলো, যেটা অনেকখানে অরেঞ্জ কালারের, সেইগুলো যে ঝরে পড়া আমাকে অদ্ভুতভাবে মুগ্ধ করে দিল। এবং স্ট্রিট লাইট যেগুলো, সেগুলো দুগ্ধ ফেনো নেভো আর কি, সাদা। তো আমাদের তো বিদ্যুৎ যায়নি, আমরা তো লম্ফর আলো, তো এই বোতলকে ছিদ্র করে পরে ন্যাকড়া দিয়ে লম্ফ বানাতাম, সে লম্ফ দিয়ে পড়াশোনা করতাম। আমাদের ঘরে দুটি হারিকেন ছিল, একটি হারিকেন নিয়ে গোয়ালের কাজ করতে চলে যেত, গোয়াল গোছাতে, আরেকটি হারিকেন গৃহস্থলীর অন্যান্য মহিলারা কাজ করতো। আমরা যারা পড়াশোনা করতাম তো তাদের ভাগে পড়তো এই লম্ফ, সেটা মশালের মতো দাও দাও করে। রেডির তেলের লম্ফ দেখেছো কখনো? তোমরা তো কেরোসিন দেখেছো। যাই হোক, সেই রেডির তেলের লম্ফের মতো একদম দাও দাও করে। আতাউরদা লিখেছে, দারুণ একজনকে এনেছেন, জমিয়ে আড্ডা হোক। হ্যাঁ, সত্যি তাই। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, ওকে বলেও ছিলাম যে সময় হচ্ছিল। আচ্ছা, বলো তারপরে। তো এখানে যখন এলাম তখন মনে হলো সর্বোপরি যদি কিছু থাকে তাহলে এটা সেটা। এবং আমার প্রথম শহর দেখা, তার আগে আমি কখনো শহর দেখিনি। ট্রেনে চাপিনি, ট্রেন দেখেছি দূরের থেকে, ট্রেনে চাপিনি। তো প্রথম শহর দেখা, এবং ঘর থেকে বেরোতে ভয় লাগতো, ওই যে ইনফিউরিটি করতাম। এবং কথা এত সুন্দর করে সব কথা বলছে গুছিয়ে, হ্যাঁ, তার উচ্চারণ এমন সুন্দর যে আমি আমার গাঁয়ের উচ্চারণ তখনও পর্যন্ত, হ্যাঁ, তো স্বভাবতই আমি গম্ভীর হয়ে গেলাম, মানে কথা একেবারেই কম বলতে। তাও তুমি দেখো 90 দশকে এসেছো, সেই সময় কিন্তু আমাদের দুর্গাপুরের পরিবেশ অনেকটা ভালো ছিল, অনেক আন্তরিক ছিল। এখনকার তুলনায় এটা আমার আড্ডায় অনেকেই এসে বলেছে যে সেই সময় আমরা পাড়ায় পাশের বাড়ির সঙ্গে ভাব, কার কেউ এলে যাতায়াত, খাবার দাবার নেওয়া, অনেকটাই এরকম আন্তরিক একটা ভাব ছিল। না, সেটা তো ছিলই, সেটাই বলতে যাচ্ছিলাম। তো সেখানে, এবং গ্রীষ্মকালে যেহেতু এসেছিলাম মাধ্যমিক দেওয়ার পর, তার জন্য দেখতাম। আতাউরদা লিখেছে ওনার উপন্যাসের প্রেক্ষাপট। হ্যাঁ, আমি পরবর্তীকালে, আপনি দেখতে থাকুন, আমি প্রশ্ন করব। উপন্যাসের প্রেক্ষাপট নিয়ে জানতে চাই, লিখেছেন সৈয়দ আতাউর রহমানদা। হ্যাঁ, এই প্রশ্নগুলো আমি করব একটু পরে, এগুলো হয়ে যাক, পরপর আসবে প্রশ্ন। হ্যাঁ, তো তখন দেখতাম যে বড়রা, মানে অন্ধকার হয়ে এই রাত্রি হয়ে গেছে, 8টা বেজে গেছে, বড়রা সব তাস খেলতে বসছে জায়গায় জায়গায়, তার থেকে ছোটরা তারা দাবা খেলতে বসছে জায়গায় জায়গায়, আর তার থেকে ছোটরা লুডো খেলতে বসছে জায়গায় জায়গায়। তো তার মধ্যে একটি ছেলে ছিল যে খুব ফর্সা, খুবই ফর্সা ছিল, এবং নাদুস টুন্দুস দেখতে। পরবর্তীকালে ওকে আমি ভম্বল বলে আদর করে ডাকতাম। তো সে ওই একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ, আরেকটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ যাচ্ছে আসছে, আর হাতটা মাঝে মাঝে এমনি এমনি করছে। এই যে বদ অভ্যাসটা এমনি এমনি করা কেন, সেটা বুঝতে পারতাম না। পরে যখন ওর সঙ্গে পরিচয় হলো, দেখলাম যে ও আমার সঙ্গেই পড়াশোনা করে। ওর নাম চন্দন মিশ্র।
যে ওর সঙ্গে বন্ধুত্ব হলো, তখন দেখলাম যে ও এখানে একটা তাবিজ পরে। আচ্ছা। তো সেই তাবিজটা নেমে যেত, ও আর ও হাতটাকে এমনি এমনি করে ওটা সেট ঠিক করতো, ঠিক তুলতো, করতো, হ্যাঁ, আচ্ছা। তুলে নিত। বাহ, তো সেই তো তোমার চন্দন এখনো মিশ্র, ডিটেলসে মনে আছে দেখছি, এত সুন্দরভাবে বলছো। চন্দন মিশ্র ছবি আঁকতো, ওকে ছবি আঁকতে দেখতাম যেতে, আউটডোর করতে যেত, আমি ওর সঙ্গে যেতাম। পরবর্তীতে দেখলাম যে না, স্বর্গপুরী বললে যে মোহ আমার মধ্যে গ্রাস করেছিল সেটা কিন্তু নয়। কারণ এদের মধ্যে দেখছি যে যাকে ভাবছি যে এ তো প্রাণের বন্ধু, এরা দুজন, একজন যখন সরে যাচ্ছে তখন ও ওর নামে নিন্দা করছে, আবার সে যখন সরে যাচ্ছে ও তখন নিন্দা করছে। আমার গায়ের হৃদয়ে আমার এটা তো আহত হচ্ছে যে কেন ভাই, বাহ, এটা তো হওয়ার কথা না। হুম, আমি তো ভাবছিলাম যে দারুণ আন্তরিক সম্পর্ক এদের। হুম, এইভাবে দেখলাম যে শহরের মধ্যে অদ্ভুত এক জটিলতা এবং একটা দেখনদারির ব্যাপার আছে। দেখুন তাহলে ব্যাপার একদম যে দেখনদারির ব্যাপারটা আমাকে খুব পীড়া দিত। হুম, আমি এখনো পর্যন্ত দেখনদারিতে যাই না, তুমি জানো। এই হুম। দেখো খেপ চুরি আসলো, না না না, সেটা হ্যাঁ, ঠিক, খ্যাপা খ্যাপা লোক। ঠিক, ঠিক। অনেকেই ভাবে যে এটা সচেতনভাবে করি। না, আমি সচেতনভাবে করি না। এটা এটা মানে আমি গোছানো মানুষ নই। আমার কাজগুলো খুবই গোছানো। সে আমার ছবি যদি দেখো বা না, লেখা ঠিক, যদি ঠিক, দেখো ঠিক, ঠিক, বা আমার অন্যান্য কাজ, আমি খুব গুছিয়ে কাজ করি, কিন্তু নিজেকে কখনো গোছাতে পারিনি। এমনকি আমার জীবনও তাই। আমি নিজেকে গোছানোর কথা সেটা তো ভাবিও নি। সম্ভব হয় না লেখকদের একটা জিনিস। রিনা কর লিখেছেন, আছি হ্যাঁ দিদি, দেখুন পল্লবটা দেখছেন, সকলেই দেখছেন, হ্যাঁ আপনারা দেখুন। আচ্ছা, তারপরে আচ্ছা আমি একটা জিনিস শুনবো, তোমাদের যে 9-17 বিদ্যাপতির যে আড্ডাটা, সেটা নিয়ে বলো কিছু। সেই আড্ডার সদস্য, দিশারিদা বাড়িতে মনে হয়। হ্যাঁ, দিশারিদার বাড়িতে। হুম, সেই আড্ডার দৈনন্দিন সদস্য ছিলাম আমি। হুম, আমি ছিলাম, রূপক ছিল, অশোকদা মাঝে মাঝেই যেত। অশোক তরু, হ্যাঁ, অশোক তরু, জয়দেব 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 কখনো সখনো যেত, বিকাশ দা, বিকাশ বিকাশ সরকার, সরকার, হুম। হ্যাঁ, বিকাশ সরকার, এরা সব। কিন্তু আমি এবং রূপক, হুম, এই দুজন নিয়মিত যেতাম হুম। প্রতিদিন। এবং আমি অনেক জায়গাতেই বলেছি, বলিও একথা সবসময়, যে মানে 2000 সাল থেকে, খুব সম্ভব 99 কি 2000 এরকম হবে সাল থেকে, এই যে দিশারিদার বাড়ির যে আড্ডা 9-17 বিদ্যাপতি, এই আড্ডাটা যদি না পেতাম, বাংলা ভাষা চেতনা সমিতির সঙ্গে যদি যুক্ত না হতাম, যদি ওই আড্ডা না পেতাম, তাহলে হয়তো আমার লেখালেখি কতটা কি হতো আমি জানি না। সত্যি তো, একদমই তাই, যার এগুলো ভেতরে খুব পোকা, দরকার। হ্যাঁ, যার ভেতরে পোকা থাকে সে হয় কোনোভাবে না কোনোভাবে। হুম, কিন্তু আমার ওই আড্ডা আমাকে হয়ে উঠতে হুম, খুব সাহায্য করেছে, হ্যাঁ, খুবই সাহায্য করেছে। কারণ হুম, আমাদের তো পিঠ চুলকানোর ব্যাপার ছিল না, হুম। প্রশংসার ব্যাপার ছিল না, বরং তীব্র সমালোচনার সে ব্যাপার ছিল। একদমই তাই, একদমই তাই, ঠিকই এমনকি বলেছো। এই কথাও বলা হতো যে দূর, তোমার দ্বারা হবে না, তুমি আর হবে না, লেখো না। আমাদেরও তাই, শ্যামাপদ রায় আমাকে বলেছিল। তো তোমাদের হবে না। পরের দিন আরো জেদের সঙ্গে লেখা নিয়ে যেতাম, পড়তাম। এগুলো খুব দরকার, জানো দিশারিদার তো? সঙ্গে আমার চ্যালেঞ্জ হতো। দিশারিদা তখন ভিন্নমুখের সঙ্গে জড়িয়ে রয়েছেন, হুম, ধীমান দাদের যে ভিন্ন, কল্যাণী লাহিড়ী, কল্যাণীদি হ্যাঁ, যুক্ত ছিলেন কিছুদিন, শেষ কিছুদিন মনে হয় অল্প সময়ের জন্য যুক্ত হয়েছিলেন। তো তখন ওই অর্থহীন যে কবিতা, মানে অর্থহীন বলতে একমুখীনতা, কবিতার একমুখীনতা বা কেন্দ্রিকতা, তাকে ভেঙে দিয়ে একটা অর্থহীন কবিতা দাঁড় করানো, ইমেজ তৈরি করা, এইটার গবেষণা করছেন দিশারিদা। আমি দিশারিদাকে চ্যালেঞ্জ করতাম যে অর্থহীন কখনো কোনো লাইন সততার সঙ্গে যদি লেখেন হয় না, আপনি লিখুন, আমি অর্থতার বের করে দেবো। আপনি কিন্তু বলতে পারবেন না যে না, তুমি এই শব্দটাকে এইভাবে নিতে পারবে না, কারণ আমি পাঠক। সুতরাং আপনি লিখে দিয়েছেন, ব্যাস, পাঠকের দরবারে যখন চলে আসছে সেটা, তখন পাঠকের পূর্ণ স্বাধীনতা, সে কিভাবে সেটা নেবে না। সত্যি তাই, একদম। আপনি মেড ইজি তৈরি করতে পারবেন না। তো দিশাতে বলতেন, বেশ, আমি লিখবো, তুমি অর্থ বের করে দিও। পরের দিন যেতাম, এই দেখো এটা লিখেছি, আমি পুরো একটা অর্থ দাঁড় করিয়ে দিতাম। বাহ। তো দিশাদা হাসতেন, হুম। চমকিত হতেন। দিশারিদা আমার অনুষ্ঠানে আসে, আজকে হয়তো আসবেন একটু পরে, দিশারিদা দেখবেন। হ্যাঁ, তো তারপরে বলছে অ্যাকচুয়ালি দিশারিদা সম্পর্কে বেশি বলতে গেলে দিশারিদা হয়তো সেটা নিতে পারবেন কিনা এখন আমি জানি না, কিন্তু আমার দিক থেকে আমার বলাটা বলাটা খুব জরুরি। জরুরি, জরুরি, সত্যি যে
এতক্ষণ পর্যন্ত আড্ডা হতো আমাদের, যতক্ষণ না বৌদি ভেতর ঘরে থালা বাসনের শব্দ করছে। সত্যি মানে বৌদি থালা বাসনের শব্দ করতো, তখন আমরা বুঝতে পারতাম যে না, এবারে আমাদের ওঠার সময় হয়েছে। এবং তুমুল আড্ডা, তুমুল তর্ক, তুমুল আলোচনা, সমালোচনা, তীব্র আক্রমণ, এগুলো খুব দরকার, এই সমস্ত ছিল। আর সেই সময় আমি নিজের ভাষা নিয়ে গবেষণা করছি, নিজের ভাষা খুঁজে পেতে চাইছি। যদি আমি এটা বিশ্বাস করি যে যে কোনো সাহিত্য, সন্দীপন একটা খুব ভালো কথা বলেছিলেন যে আমাদের বহু সাহিত্যিক মারা গেছেন, কথা সাহিত্যিক মারা গেছেন, বহু ভালো ভালো লেখা সত্ত্বেও তাদের বহু বিষয়, চমৎকার বিষয় চমৎকৃত করেছে, কিন্তু তারা আর বিস্মৃতির ইয়েতে অন্ধকারে বিলীন হয়ে গেছে। তার মূল কারণ তারা নিজেদের ভাষা তৈরি করেন। এটা খুব জরুরি। যে কোনো গদ্যকারের শুধু গদ্যতে বিষয় বিন্যাস করে দিলাম তাহলে সেটা শিল্প হলো না, আমি মনে করি না। গদ্যটাকে শৈল্পিক হতে হবে, তার জন্য নিজস্ব একটা ভাষা তৈরি থাকবে, যেটা হাজার জনের মধ্যেও একটা বাক্যও যদি কেউ পড়ে, সে দেখে, মানে সে যদি তার পাঠক হয়, তাহলে সে বুঝতে পারবে এই লাইন একমাত্র ওরই হতে পারে। না, এখানে কি তুমি নিরীক্ষামূলক লেখার কথা বলছো? এবং আরেকটি কথা আমার, তোমার প্রশ্ন, আমার এই প্রসঙ্গে আমার যেন মনে হচ্ছে যে এবারে যাদের নোবেল প্রাইজ দেওয়া হলো, তাকেও একজন নিরীক্ষামূলক লেখককে একটা আমার মনে হয় পুরস্কৃত করা হলো, পোস্টমর্টম সাহিত্যকে একটা স্বীকৃতি দেওয়া হলো। এই বিষয়ে তোমার কি মতামত? না, তিনি কি এই পোস্টমডার্ন যুগের ইয়ে না তো বলছি তো সবাই, আমি যদিও তার লেখা আমি পড়িনি, সুতরাং আমি কিছু মন্তব্য করতে পারবো না। পোস্টমডার্ন তো এখন অনেক পুরনো হয়ে গেছে। পোস্টমডার্ন থিওরি, উত্তর আধুনিকতাবাদ অনেক অনেক পুরনো হয়ে গেছে। ফুকো সর্বপ্রথম মনে হয়, খুব সম্ভব, আমি যদি খুব বেশি ভুল না করছি, মিশেল ফুকো, তিনি পোস্টমডার্ন থিওরির প্রবক্তা ছিলেন। পরবর্তীকালে জ্যাক দেরিদা এলেন, তিনি জাদু বাস্তবতার কথা বললেন, ম্যাজিক রিয়েলিজম বললেন, সেটাও এখন পুরনো হয়ে গেছে। এখন তো পোস্ট ট্রুথের কথা চলছে। এখন তো পোস্ট ট্রুথের কথা চলছে, অর্থাৎ মানে সত্যের পরবর্তী যে পর্যায়ে, উত্তর সত্য, এই ধরনের কিছু কথা বলছেন তারা। তো এই সমস্ত বাদ বিবাদ নিয়ে কোনো সাহিত্য হয়েছে বলে আমি জানি না। যে যেমন দাদাইজমের ক্ষেত্রে সর্বপ্রথম যখন দাদাবাদ এলো, সেক্ষেত্রে কয়েকজন 4-5 জন মিলে একটা আড্ডা, সেই আড্ডা থেকে নতুন ভাবনার জন্ম, এবং আমরা এইভাবে বলবো না, ওইভাবে বলবো, এই যে একটা জায়গা তাদের তৈরি হলো। খুব সম্ভব 2জন চিত্রশিল্পী ছিলেন, নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, 2জন লেখক ছিলেন, আর একজন গায়কও ছিলেন, খুব সম্ভব, যদি আমি ভুল না করছি। তো সেক্ষেত্রে একটা ইজমের সূত্রপাত হলো। চিত্রশিল্পের ক্ষেত্রে যেমন ধরো রিয়েলিজমকে ভেঙে নিয়ে এক্সপ্রেশনিজম যখন এলো, বা ইমপ্রেশনিজম যখন এলো, ধরো পল গগা, ভিনসেন্ট ভ্যান গঘ, এরা সব যখন এলেন, এরা কিন্তু থিওরি আগে দেয়নি, না থিওরি দেয়নি, কাজ করছিলেন এতদিন পর্যন্ত। এই কাজ দারুণ কথা বললে, কারণ এই কথাটা বিমানদাও আমাকে বলছিল গতকাল, যে আমরা যখন নিম সাহিত্য করেছি আমরা কিন্তু কিছুই জানতাম না, কিন্তু পরবর্তীকালে দেখছি আমাদের গল্পের মধ্যে ম্যাজিক রিয়েলিজম চলে এসছে, বা পরবর্তীকালে থিওরিগুলো আমরা পড়ছি যখন। এটা ঠিকই, একদমই একটা খাঁটি কথা বলি। ম্যাজিক রিয়েলিজম না, নিম সাহিত্যের মধ্যে আমি ম্যাজিক রিয়েলিজম পাইনি। নিম সাহিত্যের মধ্যে ম্যাজিক রিয়েলিজম অনেক গল্পের মধ্যে, আমি বলছি বিমানদার লেখা পড়েছো? হ্যাঁ, লেখা তো অবশ্যই পড়েছি, ওনার কবিতা সবথেকে বেশি পড়েছি। কবিতা নয় তো, লেখা, গদ্য। বিমান চট্টোপাধ্যায়ের কথা, আমি বিমান মাঝির কথা না, বিমান চট্টোপাধ্যায়ের লেখা পড়েছি, ম্যাজিক রিয়েলিজম আমি পাইনি। আচ্ছা। শোনো, ব্যাপার হচ্ছে ম্যাজিক রিয়েলিজম মানে রিয়েলিজম, সুরিয়ালিজম, ক্লাস রিয়েলিজম, মানে এই সমস্ত রিয়েলিজম পেরিয়ে তোমার যখন ইয়ের ক্ষেত্রে আসছে, ম্যাজিক রিয়েলিজম যখন আসছে, পার্থক্যটা কী থাকছে? সুরিয়ালিজমের মধ্যেও একটা কুহক ছিল, একটা ধোঁয়াশা, ধরি করেও যেন ধরতে দেয় না। কিন্তু এটাই কি সুরিয়ালিজমের মূল আত্মা ছিল? তা নয়। মূল আত্মাটা যেটা ছিল, হ্যাঁ, এই বিস্কুটটা, তো মূল আত্মা যেটা ছিল সুরিয়ালিজমের, সেটা হলো রিয়ালিজমের আত্মা কি ছিল? তার মানে রোমান্টিসিজম কি রিয়ালিজম নয়? মানে বাস্তব নয়? প্রেম কি বাস্তব নয়? সৌন্দর্যমুগ্ধতা বাস্তব নয়? আমি একটা নদী দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে, একটা ফুল দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে, চাঁদের জ্যোৎস্না প্লাবিত হয়ে যাচ্ছে, আমি মাতাল হয়ে পড়ছি, এগুলো কি বাস্তব অনুভূতি নয়? অবশ্যই বাস্তব অনুভূতি।
তাহলে এই রোমান্টিসিজম, তার আগে যদি ক্লাসিসিজমে যাই, সে ক্লাসিসিজম কী ছিল? মহাকাব্য লেখা হচ্ছে, সেখানে বংশ পরম্পরায় বনে দিয়ে আনা যারা যারা রাজা বা সম্ভ্রান্ত পরিবার বা সম্ভ্রান্ত বংশজাত বীরত্বের, তাদের বীরত্বের গাথা, তাদের যুদ্ধজয়ের গাথা, এই সমস্ত নিয়ে ক্লাসিক রচিত হচ্ছে, যেগুলো ক্লাসিসিজমের মধ্যে পড়ছে। রোমান্টিসিজম এসে পরে এগুলোকে ভেঙে দিয়ে এবারে বলে যে না, যে কোনো বিষয়ই কবিতার বিষয় হতে পারে, তার জন্য ওই একটা কাহিনী বুনতে হবে, কিংবা তোমার তাকে উচ্চ বংশজাত হতে হবে, তার নায়ক উচ্চ বংশজাত হতে হবে, সদ্বংশজাত হতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কোনো একটা তুচ্ছ বিষয় হতে পারে তার, সেক্ষেত্রে রোমান্টিসিজমের সূত্রপাত হলো। রিয়ালিজম যখন এলো, তখন কি করলো? এরা বলতে শুরু করলো যে না, জীবন শুধু আনন্দময় নয়, জীবন শুধু সৌন্দর্যের আধার নয়, জীবনে কষ্ট আছে, দুঃখ আছে, আঘাত আছে, পরস্পরের বিশ্বাসঘাতকতা আছে। এই যে যন্ত্রণাগুলো, সেই যন্ত্রণাগুলো উঠে আসতে থাকলো, দারিদ্র্য আছে, উঠে আসতে থাকলো লেখার মধ্যে। তখন একে তাকে বলে রিয়ালিজম। তার মানে রিয়ালিজমের যে আত্মা, সেটা হয়ে গেল যে মানুষের দুঃখটাকে, মানুষের কষ্টটাকে, মানুষের স্ট্রাগলটাকে, সংগ্রামটাকে, সেইটাকে যখন প্রকাশ করতে শুরু করলো, তাকে বললাম আমরা রিয়ালিজম, মানে সাহিত্যের রিয়ালিজম। সুতরাং বাস্তবের রিয়ালিজম, রিয়াল আর সাহিত্যের রিয়ালিজমের মধ্যে ইজমগত পার্থক্য আছে। তাহলে এই রিয়ালিজম, সেইটাই শুরু রিয়ালিজমে যখন গেল, তখন এই দুঃখ, এই যন্ত্রণা এত তীব্রতর করে দেখানো হলো যে তাকে শুরু রিয়ালিজম বলা হলো। আমরা যদি জীবনানন্দ দাশের বোধ কবিতাটা পড়ি, সেই বোধ কবিতার মধ্যে যে তার দুঃখ, তার যে কষ্ট, তার সে প্রেম পাচ্ছে না, ওই যে বলছে ভালোবেসে দেখিয়েছি মেয়ে মানুষেরে, অবহেলা করে দেখিয়েছে মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়েছে মেয়ে মানুষেরে। প্রথমেই কিন্তু অবহেলা করেনি, প্রথমেই কিন্তু ঘৃণা করেনি, প্রথমে ভালোবেসেছে, অবহেলিত হয়েছে, ভালোবাসা প্রত্যাখ্যাত হয়েছে তারপরে উনি অবহেলা করতে চেয়েছেন, কিন্তু তবু পারেননি। তারপরে ঘৃণা করতে শুরু করেছেন, তবু পারেননি। তবু দেখা যাচ্ছে মাথার চারিপাশে সে ওই মেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে তীব্র যন্ত্রণাকে একটা তীব্রতর করে তোলা, কষ্টকে একটা তীব্রতর করে তোলা, হতাশাকে তীব্র করে তোলা, এটি শুরু রিয়ালিজমের আত্মা। ম্যাজিক রিয়ালিজম কি হলো? এই সমস্তকে ছেঁকে নিয়ে এসে এন্ড অফ দ্য অল একটা পজিটিভ মেসেজে গিয়ে পৌঁছালো, একটা পজিটিভ জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছালো। আমরা যদি গার্সিয়া মার্কেজ পড়ি, গার্সিয়া মার্কেজের থেকে ভালো ম্যাজিক রিয়ালিজম কেউ করেছে বলে তো আমার জানা নেই, যদিও আমার পড়াশোনা খুব কম। কিন্তু গার্সিয়া মার্কেজের লেখা তুমি দেখো, তুমি দেখবে যে শেষে গিয়ে ম্যাজিক মানে জাদু, হ্যাঁ জাদু, মানে আমরা যে ম্যাজিক দেখি, শূন্য থেকে পায়রা উড়িয়ে নিয়ে আসছে, ইয়ে থেকে নিয়ে আসছে, এই রকমের কিছু শব্দবন্ধ দিয়ে পরে একটা ধোঁয়াশা সৃষ্টি করলাম, একটা রহস্যময়তা সৃষ্টি করলাম, তাহলেই সেটাকে ম্যাজিক রিয়ালিজম বলবো তা নয়। কিন্তু সেই ধোঁয়াশা আমরা শুরু রিয়ালিজমের মধ্যেও পেয়েছি, খুবই পেয়েছি। এমনকি যখন রোম্যান্টিসিজম শুরু হলো, তখন যারা ক্লাসিসিজমের প্রবক্তা ছিলেন, তারা বলতে শুরু করলেন যে তো অদ্ভুত জটিলতা তৈরি হচ্ছে, এই অদ্ভুত একটা ধোঁয়াশা তৈরি করে দেওয়া হচ্ছে, এই প্রেম নিয়ে এত আধিক্যতা কেন, এই সৌন্দর্য নিয়ে এত আধিক্যতা কেন, এই সমস্ত কিছু বলতে শুরু করলো। তো বিষয়টা হচ্ছে এইটাই যে ম্যাজিক রিয়ালিজম যদি সেই পজিটিভ জায়গাতে না পৌঁছাতে পারে, তুমি যতই তার মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করো, যতই বহুমুখীনতা সৃষ্টি করো, প্রয়োগটা তুমি বলছো, প্রয়োগ নয়, জার্নির শেষটা। আমি একটা লেখা যখন লিখছি, তখন তো তার মধ্যে একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জার্নির শেষটা কি, কোথায় পৌঁছাচ্ছে। পচা গলিত শশা, চাল কুমড়ো, এইগুলো কে ব্যবহার করেছেন? জীবনানন্দ দাশ ব্যবহার করেছেন, বোধ কবিতার মধ্যেই ব্যবহার করেছেন। তাহলে এই যে যন্ত্রণার সঙ্গে, কষ্টের সঙ্গে, আকাশকে পচা চাল কুমড়োর মতন করে দেখা, রোদকে পচা চাল কুমড়োর মতন করে, যেন দুর্গন্ধ বেরিয়ে আসছে লেখাটা থেকে, হ্যাঁ, সেই দুর্গন্ধটাকে ধরতে চাওয়া, এটা হচ্ছে শুরু রিয়ালিজমের বৈশিষ্ট্য। হ্যাঁ, যেটা রিয়ালিজম এত তীব্রভাবে ধরেনি। আচ্ছা, তোমার এরপরে আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি। আমি তোমার লেখালেখিটা একটু আসবো, যে তারপরে তুমি যখন এই ডিসাইডার, ওই আড্ডা ফাড্ডার মধ্যে তারপরে লেখালেখি তোমার শুরু হলো? হ্যাঁ, না লেখালেখি শুরু হয়েছে তো আমি প্রথম লিখেছিলাম ক্লাস 7-এ যখন পড়ি, সেটা একটা মজাদার ব্যাপার। ক্লাস 7-এ যখন পড়ি, তখন গায়ে যাত্রা হতো, নাটকও হতো,
যদিও সেই নাটক যাত্রার মতোই ছিল। তো সেই সব দেখে শুনে আমি 7-8 পাতার একটি ক্ষুদ্র নাটিকা লিখেছিলাম। একটা ক্লাস 7-এর ছেলে বা একটা ক্লাস 7-এর ছেলে সে কী লিখবে? কিছুই না। তার বোধই বা কতটুকু, তার দক্ষতাই বা কতটুকু। তবু সংলাপের পর সংলাপ সাজিয়ে আমি একটা লিখেছিলাম, এবং তা নিয়ে আমরা ওই কচিকাচার দল প্রতিদিন মহড়া দিচ্ছিলাম, রিহার্সাল দিচ্ছিলাম। মানে সেটা আমাদের একটা খেলা হয়ে উঠেছিল, চমৎকার। আমি তোমাকে এই প্রশ্নটা করতাম আগে, তোমার যাত্রা, এবং তুমি তো সিনেমার সাথেও যুক্ত ছিলে মনে হয়। হ্যাঁ, সেই ড্রেস আর্ট নিয়ে, এসব নিয়ে প্রশ্ন। আচ্ছা বলো। আচ্ছা, এটা বলে নিই। তো বাবলু বলে আমার একটা বন্ধু ছিল, আমরা সমবয়সী ছিলাম। তো তাদের ঘর তৈরি হচ্ছিল, তার একটু সম্পন্ন পরিবারের ছিল। ওর বাবা, এটা তোমার দেশের বাড়ি? হ্যাঁ, দেশের বাড়ি। ক্লাস 7 মানে আমার গ্রাম। তো তখন সৌম্য রয়েছে, অনেকেই রয়েছেন, সৌম্য দত্ত, তপন কুমার রায়, শ্রদ্ধেয় তপন দা। দেখুন আপনারা, সৌম্য লিখেছেন, এটা একটা দারুণ ব্যাপার। মণিশঙ্কর খুব বাস্তববাদী আছে। তো ওইখানে যে ওদের ঘরটা হচ্ছিল, মানে দালান ঘর হচ্ছিল। দালান ঘর মানে আমাদের গাঁয়ে তখন একটা স্বপ্নের ব্যাপার। হ্যাঁ, ছিলই না। তো সেখানে ওরা দালান করছিল, কারণ ওর বাবা কয়লা খনির একটা বেশ বড় পোস্টে, উঁচু পোস্টে চাকরি করতেন। তখনকার দিনের গ্র্যাজুয়েট ছিলেন তিনি, খুব শিক্ষিত মানুষ। তো তাদের যে ওই সিঁড়ি ঘরটা হচ্ছিল, তার নিচে আমরা দেয়াল সেটে দিতাম। জমি একদম শুরু হয়েছিল, খেলা শুরু হয়েছিল আমাদের প্রত্যেক দিনের দুপুরবেলার খেলা। হঠাৎ করে লক্ষ্য করলাম যে গাঁয়ে আমাকে দেখলেই আমার থেকে যারা বড় বা তার থেকেও যারা বড়, তারা বলছে যে তো আমি মরে গেলেও তোর জানটা নেব রে শয়তান। আমার ভালো লাগতে শুরু করলো। বাহ, এ তো আমার লেখা থেকে, সংলাপ থেকে সারা গ্রামে ছড়িয়ে পড়েছে, সবাই বলছে। ভেতর ভালো লাগতে শুরু করলো। কিছুদিন পর, 2-3 দিন পর দেখলাম যে না, এই বলার মধ্যে তো প্রশংসাসূচক টোন নেই, বরং একটা বিদ্রুপ যেন ঝলকে পড়ছে। কিন্তু বিষয়টা কি বুঝতে পারছি না। তার 2 দিন পরেই আমাদের ওই রিহার্সাল ভেঙে গেল, কোনো ছেলে আসতে থাকলো না। আমার মন খুব খারাপ, ঝোপে ঝাড়ে ঘুরে বেড়াচ্ছি একা একা। নিমাই বলে একটা ছেলে ছিল আমারই বন্ধু, একসঙ্গে খুব ঘোরাঘুরি করতাম, জঙ্গল ঘাটাঘাটি করতাম। তো সে একদিন আমাকে বললো যে তোর সঙ্গে আর কেউ খেলবে না। আমার কেন? যে বললো যে না, তুই যে ওই যে নাটকটা লিখেছিস ওইটাতে একটা ভুল আছে। কি ভুল? না, ওই যে বলছিস যে আমি মরে গেলেও তোর জানটা নেবো রে শয়তান। বললাম হ্যাঁ, ওটা তো তুই মরে গেলে জানটা নিবি কী করে? আর ওটা হতো আমি মরে যাওয়ার আগেই তোর জানটা নেবো রে শয়তান, তোর সঙ্গে আমরা আর কেউ খেলবো না, সবাই আমাদেরকে নিয়ে মজা করছে, ইয়ে করছে। এটি বলে পরে দৌড়ে চলে গেল। তো আমার পকেটেই ছিল স্ক্রিপ্টটা। আমরা ওই কুলডাঙ্গার একটা কানালি বলে পুকুর ছিল, সেই পুকুর পাড়ের তেঁতুলতলাতে বসেছিলাম। তো তখন আমার খুব চোখ জ্বালা করে গেল। আমি স্ক্রিপ্টটা বের করলাম, ছিঁড়ে কুটি করে কানের জলে ভাসিয়ে দিলাম। ওই দিকে তাকিয়ে থাকলাম, দেখলাম, তখন এত ভাবিনি, কিন্তু এখন ওগুলো ভাবনার মধ্যে আসে যে কাগজগুলো কিন্তু ডুবে গেল না। কাগজগুলো ওই যেহেতু ডাঙা এবং জঙ্গলের পাশে, তার হাওয়াতে ঢেউ দিচ্ছে, সে ঢেউয়ে ভাসতে কিনারায় চলে গেল। তারপরে সন্ধ্যাবেলায় যখন ফিরলাম, পড়তে বসেছিল অঙ্কের কাছে, দাদা পড়ছে, দিদি পড়ছে, আমি পড়াতে কিছুতেই মন দিতে পারছি না। কানের মধ্যে ওই একটা কথা, তোর সঙ্গে কেউ খেলবে না। তখন বাবা গোয়াল গুছিয়ে এলো, মায়ের হাতে হাড়ি কিনতে তুলে দিল, দিয়ে আমার কাছে এসে বসলো, পিঠে হাত রেখে বললো যে হারে, তুই নাকি একটা নাটক লিখেছিস। তো আমি সেই ঘাড় নেড়ে কেঁদে ফেললাম। তোমার কি রে, কাঁদছিস কেন? নাটক লেখা ভালো জিনিস তো, দেখি কেমন লিখেছিস। তো ওই যে বাবা হাত দিয়েছিল পিঠে, দেখি কেমন লিখেছিস। তো সেই সময় খুব আশ্বাস জেগেছিল। তো এটা একটা ঘটনা, লেখালেখির। ক্লাস 9-এ আবার একটা লিখেছিলাম নকশা, মানে কমেডি। সেটা নিয়ে মানে নাটক খুঁজছিল আমাদের গ্রামে। তো আমার দাদার বয়সী এবং তার থেকে বেশি বয়সী। তোমরা ক ভাই বোন? মানে আমরা 3 ভাই, 2 ভাই 1 দিদি, আমি ছোট। তো দাদা তাদেরকে গিয়ে বলে বললো আমার ভাই দারুণ কমেডি করে, নকশা করে, হ্যাঁ, তো যদি আমাদের নাটকের আগে করে, ঠিক আছে নিয়ে আয়, শুনবো।
গেলাম, করলাম, সে দারুণ মজা পেল, বলে হ্যাঁ দারুণ জমবে, ঠিক আছে তুই প্রতিদিন আসবি, এসে পরে তোরটা রিহার্সেল হয়ে যাবে। তারপরে 3-4 দিন রিহার্সেল হলো। তারপর শ্যাম কাকা ছিল, শ্যাম কাকা বললো শোন আমাদের নাটকটা করুন, নাটক তোরটা হয়ে দেখার পর আমাদেরটা জমবে না, আগে আমাদেরটা হয়ে যাবে তারপরে তোরটা হবে শেষে। ব্যাস তাই সই, মঞ্চে উঠতে পাবো, এইটাই আমার কাছে বিরাট মজা। তারপরে 2-3 দিন ওরকম হলো। তারপরে শ্যাম কাকা আবার ঘোষণা করলো যে না 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 এই আমাদের করুণ রসের নাটক কান্নার হয়ে যাওয়ার পরে এই হাসি জমবে না, এটা বাদ দিয়ে দে, পরে কখনো তোরটা হবে। মন ভেঙে গেল। নাটকের দিন যখন নাটক শুরু হলো দেখলাম শ্যাম কাকা ওই চরিত্রটা করছে এবং হুবহু আমার সমস্ত ডায়লগ, এই সমস্ত শুনলাম। আমি আর সহ্য করতে পারলাম না, দৌড়ে চলে এলাম। তো এই সমস্ত ঘটনা ঘটেছে। সুতরাং হ্যাঁ, তারপরে তো আবার কলেজ জীবনে লিখতে শুরু করলাম। 92-তে কলেজ যে ম্যাগাজিন সেখান থেকে লিখতে শুরু করলাম এবং লিখে যেতাম। তবে আমি কখনো সেসব প্রকাশের দিকে যাইনি, ওই কলেজ ম্যাগাজিনেই যা প্রকাশ পেয়েছিল। এবং 98 পর্যন্ত আমি কোনো লেখা কোথাও প্রকাশের জন্য পাঠাইনি, সেসব লেখা আমার এখনো আছে। কেন? তার কারণ আমি সেই সময়ে কি বলে সমরেশ বসুর যে ভাষা কালকুটের, তাকে হুবহু নকল করতাম, হুবহু, মানে পড়ে বোঝাই যাবে না যে সমরেশ বসুর কালকুট লিখছে নাকি মণিশঙ্কর লিখছে। সেই সমস্ত আমি কোথাও ছাপাইনি। মানে আমার মধ্যে যার প্রভাবগুলো পড়েছিল, পরবর্তীতে আমি আবার যখন ওটাতে স্যাচুয়েশন চলে এলো তখন আমি সুবোধ ঘোষকে ধরলাম, সুবোধ ঘোষের ভাষাকে নকল করতে শুরু করলাম। তারপরে কিন্তু সে সময় আমি কোথাও ছাপাইনি। তারপরে ভেঙে দিলাম, খুব অস্বীকার করলাম তাদেরকে উদ্ধত্তের সঙ্গে যে দূর এরা কী লিখেছে, এটা কিচ্ছু লিখতে পারেনি, আমি নতুনভাবে লিখবো, নতুন ভাষা তৈরি করবো। এবং সেই সময়ের লেখা কার্মুক টঙ্কারে প্রকাশ পেয়েছিল। যদি দেখো আমি তোমার মনে 2001-এ না কার্মুক টঙ্কার, কার্মুক টঙ্কা 2001 তোমাদের পত্রিকা, হ্যাঁ 2001। তো তখন ওই মানে থ্রোয়িংটাকে বোঝাবার জন্য টেনে থ্রো করছে, তার জন্য এরকম ছবি দিতাম, রেখা দিতাম, ওয়েব দিতাম, এই সমস্ত। এবং যেমন এরকমের লাইন ছিল যে গোলগাপ্পা চাঁদ, এই ধরনের প্রয়োগ করতাম নাকি। ওই একটাই মানে ওই ভাষাভঙ্গিতে 2-3টে ছাপিয়েছিলাম। তারপরে আমি আর কোথাও ছাপাইনি। যে না, পত্রিকাটা বন্ধ করলে কেন? পত্রিকা তো 2010 পর্যন্ত চলেছিল। তারপরে নিজের লেখা অনেক বেড়ে গেল, অশোক দাও ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন, জয়দেবও ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ফলে তো একার দ্বারা সম্ভব হলো না। ওটার সম্পাদক প্রথমে জয়দেব ছিল, তারপরে জয়দেব আর অশোক দা দুজনে হয়েছিল। লাস্ট সংখ্যা আমি সম্পাদনা করেছি 2017, এই যে কোভিডের ফার্স্ট ওয়েবটা আসার আগে পর্যন্ত একটা সংখ্যা করেছিলাম। তারপরে বন্ধ হয়ে গেছে, নিজের লেখালেখির চাপে আর হয় না। আচ্ছা, তারপরে তোমার কাছ থেকে মানে কালুডোমের একটু প্রেক্ষাপটটা শুনবো, যেটা উনি প্রশ্ন করলেন যে উপন্যাসের প্রেক্ষাপট, যেইটা তোমাকে খুব এখন মানে কালুডোম বললেই মণিশঙ্করের একটা নাম বলা যায়, তো একটা প্রেক্ষাপট নিয়ে বলো। কালুডোমে প্রথম উপন্যাস কি? হ্যাঁ, প্রথম উপন্যাস না, এটা প্রকাশিত প্রথম উপন্যাস। আচ্ছা, হ্যাঁ, সেটাই আমার লেখা প্রকাশিত প্রথম উপন্যাস। আমার লেখা প্রথম উপন্যাস হচ্ছে যেটা লিখেছিলাম অবতহু বাউরি ভৈলি, সেটা পরবর্তীতে 2টো পাঠ করে দিয়েছিলাম, দিয়ে হলো লোহার আর সুজন বাউরা। সুতরাং প্রথম উপন্যাস যদি আমার বলতে হয় লিখিত আকারে, সেটা হচ্ছে অবতহু বাউরি ভৈলি, যেটা 2010 সাল থেকে লিখতে শুরু করেছিলাম, 2013 সালে শেষ করেছিলাম। তারপরে সেটা বহুবার রিরাইট করেছি, লোহার আলাদা করে দিয়েছি, সুজন বাউরা আলাদা করে দিয়েছি, 2টো আলাদা কাহিনী করেছি, 2টো বিষয় আলাদা করেছি, সমস্তটা আঙ্গিক আলাদা করেছি। তারপরে লোহার বেরিয়েছে 2018-তে, আর 24-এ বেরিয়েছে সুজন বাউরা। অথচ সুজন বাউরা আমার লিখিত আকারে প্রথম তাহলে প্রকাশ পাচ্ছে ওটা তৃতীয়। কারণ আমার প্রকাশের কোনো তাড়া থাকে না তো, যে লেখার সঙ্গে সঙ্গে প্রকাশ। আমি ঘোরতর বিরোধী, লেখার সঙ্গে সঙ্গে প্রকাশ। আমি ধরো না কেন অবতহু বাউরি ভৈলি এটা নিয়ে কাজ শুরু করেছিলাম 2001 সালে।
তখন কিন্তু উপন্যাস এগুলো সত্যি যারা নতুন লিখছে তাদের একটু শেখার দরকার। এগুলো সত্যি লিখলেই এটা আমরাও আমাদেরও বলতো, আমরা যে শ্যামাপদ রায়ের বাড়িতে বলতো যে একটা কবিতা ফেলে রেখে দাও, একটা লেখা ওইভাবে ছাপবে না, লেখার সাথে সাথেই ফেসবুকে দিয়ে দেওয়া, লেখার সাথে সাথেই প্রকাশ করে দেওয়া, এটা ঠিক না। অনেক আমার নিজেরই লেখা দেখবে এখন পুরনো লেখা মনে হয় না যে এটা একটু আরেকটু সময় দিলে আরেকটু কারেকশন করে লিখলে মনে হয় ভালো হতো, বড্ড তাড়াহুড়ো হয়ে না। গেছে। বিষয়টা হচ্ছে কি যে 2001 সালে তখন আমি ফিল্ম নিয়ে মেতে আসি। আচ্ছা, নাটক, তার আগে নাটক নিয়ে মেতেছিলাম। ফিল্মে কি কাজ করতে তুমি, মানে ফিল্মের ডিরেকশনের কাজ, ফিল্ম আচ্ছা ডিরেকশন। আচ্ছা কারণ নাটকে যখন আর থিয়েটারে যখন আর তৃপ্ত হচ্ছি না, আমি আসলে এইসব কথাগুলো কোথাও বলি না। কিন্তু তুমি না না, বলো যে- বলো বলো, যে সব প্রশ্ন শুনতে চাই করছো। এগুলো, এগুলো তো জানা আমি উচিত। সিনেমায় অভিনয় শিখেছি জ্ঞানেশ মুখার্জির কাছে। আচ্ছা, তখন কি দুর্গাপুরেই করতে না না, কলকাতায়? কলকাতায়। আমি কলকাতা যেতাম হুম। তখন। তার আগে আমি থিয়েটার শিখেছি, থার্ড থিয়েটার শিখেছি বাদল সরকারের কাছে। বাহ, আয়না টিমের সঙ্গে ওয়ার্কশপ দেখো করেছি এগুলো 7 কিন্তু দিন। তোমার লেখাকে সমৃদ্ধ করেছে। অবশ্যই, হ্যাঁ, এই যে নিশ্চিতভাবে এই সমৃদ্ধ করেছে। অভিজ্ঞতাগুলো তো সবটাই তো লেখার সাথেই যুক্ত, হ্যাঁ, সাহিত্যের সাথে। হ্যাঁ, তাছাড়া কি আর লেখা যায় নাকি? তার আগে যখন 1900 তোমাকে দেখে আমার আফসোস হচ্ছে যে আমি এত কিছু করতে পারিনি কেন। 1992 সালে যখন চন্দন চলে গেল কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে। হুম। তো তোমার সেই তখন- বন্ধু চন্দন কি? হ্যাঁ, চন্দন মিশ্র, সেই যার কথা বলছিলাম। যার কথা বলছিলাম। হ্যাঁ। তো তখন আমরা হরিহরাত্তা ছিলাম, হুম। এখনো আছি। তো তখন যাক, গিয়ে চন্দন কখনো যদি আমাদের এই এটা সাক্ষাৎকারটা দেখে এই তো তাহলে ভালো লাগবে। গতকালই ওদের এক্সিবিশন হলো, আমি ছিলাম ওখানে, এক্সিবিশন উদ্বোধন হলো, আচ্ছা আমি ছিলাম এক্সিবিশন কলকাতায়, একাডেমি অফ ফাইন আর্টসে। তো যেটা বলছিলাম যে ও চলে গেল, এবারে আমি আর্ট হোস্টেলে যাতায়াত করতে শুরু করলাম। হুম। তার আগে নাটক, যাত্রা এসব দিয়ে তো আমার শুরু। দিয়ে আর্ট হোস্টেলে তখন আঁকার দিকে ঝুঁকলাম, থিয়েটার তো করছিলামই। তখন আমি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কলকাতার যে ফাউন্ডেশন হলো, মানে প্রতিষ্ঠা হলো, তার মেম্বার হয়েছিলাম, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির। এবং যুক্তিবাদী বিজ্ঞানের প্রচার প্রসার, অলৌকিক অলৌকিক অনুষ্ঠান, সাপ নিয়ে প্রদর্শনী করা, নিজে হাতে সাপ ধরে আমি করতাম, ডেমনস্ট্রেশন দিতাম। হুম। বাহ। তো এইসব করতাম, সঙ্গে নাটক। আর তখন কি এগুলো কি চাকরির আগে মনে হয় নাকি তোমার? চাকরি অনেক আগে, অনেক আমি আগে। চাকরি করবো না করেই ঠিক করেছিলাম। হুম। হ্যাঁ, চাকরি তো বিয়ের পর বউ বললো যে তুমি বড় কিছু লিখতে পারছো না, তুমি সারাদিন টিউশন করছো, হ্যাঁ, সকালে 3টে ব্যাচ, বিকেলে 3টে ব্যাচ, লিখবে কখন? হুম। তুমি চাকরিতে বসো। সেই জোর করে ঠেলাঠেলি করে, যাই হোক সেটা অন্য গল্প। আমি ঠিক করেছিলাম চাকরি করবো না, সিনেমাটাই করবো। এরপরে ওই যখন যুক্তিবাদী সমিতি করছি, তারপরে যুক্তিবাদী সমিতি ভেঙে যাওয়া, প্রবীর ঘোষকে বের করে দেওয়া, দেবাশিস পন্থীরা আলাদা হয়ে যাওয়া, সেখান থেকে আমাদের একটা নতুন সংগঠন তৈরি করলাম, প্রোগ্রেসিভ কালচারাল সেন্টার নাম দিয়ে প্রগতিশীল সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে নাটক লেখা, নাটক করা, অলৌকিক অনুষ্ঠান করা, সাপ নিয়ে প্রদর্শনী করা, এই সমস্ত কিছু চলতে থাকলো। থিয়েটারটা কখনো ছাড়িনি তখন, থিয়েটারটা নিয়মিত করে যেতাম। আচ্ছা, ওই সময়টাতেই আয়না টিমের সঙ্গে আমি ওয়ার্কশপ করেছিলাম, আচ্ছা। বাদল সরকারের ঠিক বাহ, তার বাদল সরকারকে নিয়ে তো একটা বেরোলো গত সেপ্টেম্বরে। তার মনে হয় তার 2-3 বছর পরেই তিনি মারা গেলেন, খুব সম্ভব না, এই মুহূর্তে মনে পড়ছে না। তো বাদল সরকারের সঙ্গে যখন অভিনয় শিখলাম, থার্ড ফর্মের অভিনয় যখন, আমার থার্ড ফর্মের নাটক আমি বাংলা ভাষা চেতনা সমিতিতেও করেছি, আমার দেশ আমার ভাষা নাম দিয়ে, যেটার জন্য সেই সময় আমি মার খেয়েছিলাম নাটকটা করার জন্য। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। 2001 সালে আমি কাজ শুরু করলাম। তার আগে আমি ফিল্ম ডিরেকশন নিয়ে রাজা সেনের কাছে ডিরেকশন শিখেছি, বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু আমি জন্ডিসে পড়ে গেলাম বলে আর যেতে পারলাম না। তো যাই হোক, তোমার কি নিজস্ব সেট আপ ছিল, মানে ক্যামেরা থেকে শুরু করে? না, হ্যাঁ, ক্যামেরা ছিল, ক্যামেরা, এগুলো তো খুব মানে ব্যয় সাপেক্ষ। তো ওই যে টিউশন পড়াতাম,
আচ্ছা, আমি ছোটোর থেকে নিজের খরচা নিজে চালাতে হতো আমার। আমাদের সঙ্গে দীপানিতা দেখছে, দীপানিতাও এসেছিল সাক্ষাৎকারে, ও করছে অনেক নতুন নতুন কাজ। আগে হ্যাঁ, ও খুব ভালো ভালো কাজ করছে খুব ভালো দীপানিতা। দীপান্বিতা খুব ভালো কাজ করছে, দীপান্বিতার আমি ফ্যান। হ্যাঁ দীপানিতা, দেখো মণিশঙ্করের তোমার কথা বলছে, দীপানিতা এসেছিল সাক্ষাৎকারে। দীপান্বিতার কাজেরও ফ্যান, দীপান্বিতা ব্যক্তিটিরও ফ্যান। হ্যাঁ খুব ভালো। আর আজকের দিনের মেয়েদের শেখার দেখা উচিত। তো বলছিলাম তুমি কি তারপরে কিছু করেছিলে কি কাজ? হ্যাঁ, সেটা নিয়ে সেগুলো কি আছে এখনো? আমরা দেখতে পাই না তো। 2001 সালে আমি কাজ শুরু করলাম বাউরিদেরকে নিয়ে ডকুমেন্টারি করবো বলে, আচ্ছা, একটা ডকুমেন্টারি ফিল্ম করবো বলে, এবং বিভিন্ন জায়গাতে যেতে শুরু করলাম, ঘাঁটতে শুরু করলাম। 2-3 বছর পর আমি অনুভব করলাম যে তখন আমার জন্ডিস পিরিয়ডটা চলে গেছে। তো অনুভব করলাম, স্যারকে ফোন করলাম, স্যার বললেন যে না, এখন তুমি কাজ করতে পারবে না, কিছুতেই পারবে না, তো তুমি ওখানেই থাকো। তখন ডকুমেন্টারি করব বলে কাজ শুরু করলাম। কিন্তু আমি দেখলাম যে ফিল্ম নিয়ে কাজ করতে গেলে যে ব্যাকগ্রাউন্ড দরকার, আর্থিক ব্যাকগ্রাউন্ড দরকার, পরিবারের সাপোর্ট দরকার বা ইয়ে দরকার, সেটা আমার নেই। সুতরাং আমার ওই 2 টাকার ইউজ অ্যান্ড থ্রো পেন আর 10 টাকার দিস্তা খাতা, এর থেকে ভালো কিছু হয় না। এটা আমাকে শিখিয়েছিল চন্দন মিশ্র। আমি যখন ছবি আঁকার জন্য খুব কষ্টের মধ্যে রয়েছি, বাবাকে বললাম ছবি আঁকাতে আমি যাব। বাবা বললো রোজগার করবি তারপরে যাবি, নিজে করতে যা খুশি। তারপরে মানে বাবার উপায় ছিল না, আমাদেরও তাই, আমাদেরও আর্থিক সংগতি ছিল না। আমি তো আর্ট কলেজে চান্স পেয়েও আমার পড়া হয়নি। তারপরে তোমার বাবাকে বললাম যে ফিল্ম নিয়ে যাবো, বললো রোজগার করবি তারপরে যাবি, এই সমস্ত। আর আমি যেহেতু বিজ্ঞান নিয়ে কাজ করতাম, নাটক নিয়ে কাজ করতাম, থিয়েটার নিয়ে কাজ করতাম, ফলত ঘর সংসারে আত্মীয় স্বজনদের কাছে একটা আপদ স্বরূপ ছিলাম, কারণ প্রচলিত সমস্ত কিছুর বিরুদ্ধেই তো তখন আমি। তো এই ডকুমেন্টারিটা করতে গিয়ে আমি ফিল করলাম যে না, আমাকে এটা উপন্যাসের রূপ দিতে হবে। এই কাজটা করতে গিয়েই প্রচুর কমিউনিটির সঙ্গে আমার মেলামেশা হলো। তাদের সঙ্গে আমার মেলামেশা মানে কিন্তু ওই রকমের না যে আমি ডায়েরি বাগিয়ে গেলাম আর লিখে নিয়ে এলাম, দিয়ে পরে লিখে দিলাম, না ওরকমের নয়। তাদের অনুষ্ঠানাদিতে আমাকে আমন্ত্রণ করতে শুরু করলো, তাদের বিয়েতে আমন্ত্রণ করতে শুরু করলো, এমনকি তাদের বিয়েতে আমি কনের ধর্ম বাবা হয়েছি, আমি কন্যাদান করেছি, এই সমস্ত ব্যাপারগুলো ঘটেছে। নামকরণ অনুষ্ঠানে গেছি, নিজে রান্না করে সার্ভ করেছি সাঁওতালদের। এইভাবে আমার মেশা। তো এইভাবে করতে করতেই উপকরণ খুব অন্তরঙ্গভাবে মিষ্টি মিষ্টি। কালরঙের উপাখ্যানে আমি একটু দেখাই দর্শকদের, এই যে এই বইটি খুবই একটা জনপ্রিয় হয়েছিল, একদম জনপ্রিয় আছে। হ্যাঁ জনপ্রিয় আছে, এখনো আছে, এখনো প্রচুর বিক্রি হয়। 2017 সালে একটি বই বেরিয়েছিল, সেটা এখনো পর্যন্ত পুরো দামে বিক্রি হচ্ছে। পাঠকরা পড়ছেন, সকলেই বলে, আমাকে জানান কাজটা সম্পর্কে। এটা আমার একটা পাওয়া, অবশ্যই পাওয়া। দীপান্বিতা লিখেছে, ঠিকই গো, ছবি তৈরি খুব কঠিন পদক্ষেপ, চালিয়ে যাওয়াটা মস্ত লড়াই, পরিবারের ভূমিকা বহুল। সত্যি তাই, একদম। হ্যাঁ দীপান্বিতা ঠিকই বলছো, কারণ ও যেহেতু ওই ফিল্ডে আছে, আমার সমস্যাটা ও সব থেকে বেশি ফিল বুঝেছি। আমি পড়াশোনা করেছি। তো এইটা করতে গিয়ে কালুডোমের উপাখ্যানে দেখবে যে হৃদা আছে, হৃদয় জম, যে কিনা পরবর্তীকালে সিলিকোসিস হয়ে যাচ্ছে যার। আমি যখন বাঁকুড়াতে শিক্ষকতা করছি জোরদা নিউ মডেল হাই স্কুলে, তো তখন আমি যে রাস্তাটা দিয়ে পেরিয়ে যেতাম স্কুলে, তার পাশেই কেসার ছিল। সেখানে একটি মেয়ে আর একটি ছেলেকে দেখতাম। ছেলেটি ঝাঁঝার ওখানে কাজ করত, আর মেয়েটি মাথায় করে পাথর নিয়ে এসে হলা মুখে দিত। তো মাঝে মাঝে ওরা গান করতো, টিপ্পনি করতো, আমি ওদের কাছে গিয়ে দাঁড়াতাম। আমার সঙ্গে খুব ওরা মানে ভালো সম্পর্ক হয়ে গেছিলো। বাচ্চা ছিল ওরা তখন, মানে আমার তুলনায় বাচ্চা ছিল মেয়ে, কিন্তু ওরা আমাকে খুব ভালোবাসতো। কিছুদিন পর দেখেছিলাম যে হৃদা আর আসছে না, হৃদাকে দেখতে পাইনি। তা মানে ওর নাম কিন্তু হৃদয় ছিল না, অন্য নাম ছিল, সেটা বলছি না কী নাম ছিল, আসেনি। এই যে হৃদয়, তার যে এই যে হারিয়ে যাওয়া, এটা আমাকে খুব নাড়া দিয়েছে। গৌতম দা লিখেছে, কালুডোমের উপাখ্যান পড়েছি, অসাধারণ লেগেছে। সত্যি তাই, আমিও পড়েছিলাম সেই সময় অনেক আগে, খুব অসাধারণ একটি লেখা। হ্যাঁ, তো তারপরে এই যে কালু চরিত্রটার মধ্যে এত চরিত্র আছে। ও যে পাতার বাঁশি বাজাচ্ছে, এই পাতার বাঁশি বাজাতে ওখানে ফটিক বাউরি, ওকে নিয়ে আমি কোথায় না গেছি। ওকে মানে
টেরিফিক ট্যালেন্টেড মানুষ, এত অসাধারণ তার প্রতিভা। আমি একদিন ইয়েতে ছাঁদারে ওকে নিয়ে আসছি, ও উদ্বোধন করবে ছাঁদা যে 10ই মার্চ ওদের যে বার্ষিক অনুষ্ঠানটা হয় তাতে। উৎপলদা বলেছেন যে হ্যাঁ আপনি ওকে নিয়ে আসুন। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে, তখন আমি সিগারেট খেতাম, তো এখন যখন সিগারেট খাই না তখনই খেতাম, মেয়ে আসার পর থেকে আমি আর সিগারেট খাই না। তো রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি সিগারেট খাচ্ছি, ও বলছে স্যার, ফটিক বলছে স্যার এই যে ট্রাকগুলো যাচ্ছে না, তো ওই ট্রাকগুলোরও সুর আছে। কীরকম? বলছে এই যে টায়ারটা ঘষটাচ্ছে না, এই ঘষটাচ্ছে ইয়ারও সুর রয়েছে। কারণ কীরকম দেখবেন? হ্যাঁ দেখা। ও পাতা জিভের তলাতে দিল, এবং ওই যে টায়ার ঘষার শব্দের যে স্কেল, সেই স্কেলটা ধরে এত সুন্দর ম্যাচ করালো, মানে আমি অবাক হয়ে গেলাম। তো যখন ইয়েতে ছাঁদারে নিয়ে এলাম ওকে, ছাঁদারে সুভাষ চক্রবর্তী ওর বাজানো শুনে বলছে আরে বাপরে তো ভয়ঙ্কর প্রতিভা, কোমল সুরগুলো পর্যন্ত এত অসাধারণ লাগাচ্ছে। সুভাষ চক্রবর্তী যে কিনা ওই আমাদের অরুণ চক্রবর্তীর লেখা কবিতাটা সুর করেছিলেন, হিতার্থকে মানাচ্ছে না, সুভাষ চক্রবর্তী তো সুর করেছিলেন, ও ছাঁদারে বসেই সুরটা হয়েছিল। তারপরে সরে দাঁড়া গোতাইন দেবের কানা কাড়াটা, এই যে সুভাষ চক্রবর্তীর সুর সব গান, কেউ সুভাষ চক্রবর্তীর কথা এখন বলে না, সবাই গায়ও দেখি। তো মানে একে আমি এর বাজানো রেকর্ড করে ওই মোবাইল তখন তো এই অ্যান্ড্রয়েড ছিল না, মোবাইলে রেকর্ড করে আমি আমার মুম্বাইয়ের একজন ফিল্মে করে মিউজিক কম্পোজ করে সেই বন্ধুকে পাঠিয়েছিলাম যে দেখো তো এই ছেলেটা দুর্ধর্ষ বাজায় পাতাবাসী। ও শুনে মানে আমাকে ফোন করে বললো ভাই ওকে দিতে হবে, আমি ব্যবহার করবো। চমৎকার। ফটিককে বললাম ফটিক তোমার আর কোনো চিন্তা নেই, তোমাকে মুম্বাই থেকে ডাক এসছে। আর ষষ্ঠী বলে আমার এক ছাত্র ছিল ইয়েতে জর্দান মেমোরিয়াল হাই স্কুলে, অনেক ছাত্র ছিল, ষষ্ঠী ছিল, শ্রীকান্ত ছিল, এই সমস্ত ছাত্ররা ছিল, সারাক্ষণ আমাকে জড়িয়ে থাকতো, আমাকে মাছ ধরতে নিয়ে যেত, আমাকে তাল পাড়তে নিয়ে যেত। হ্যাঁ মানে আমি তো ওইভাবেই ছিলাম স্টুডেন্টদের সঙ্গে। তুমি কি এখনো স্কুলেই আছো? না দুর্গাপুরে চলে এসেছি। আচ্ছা। এইবারে মজার ব্যাপারটা যেটা হলো যে টিকিট করা হলো, রাজধানীতে টিকিট করা হলো, আমি এখান থেকে হাওড়া নিয়ে যাবো, ষষ্ঠী ওকে নিয়ে আসবে এখানে, ঠিক আছে। দুর্গাপুর স্টেশনে বসে আছি, আসে না। ষষ্ঠীকে ফোন করলাম, মানে তখন তো ষষ্ঠীর ফোন নেই, একটা দোকানে ওষুধের দোকানের ফোন নম্বর আছে, সেখানে ফোন করলাম, সে আবার ষষ্ঠীকে ডেকে পাঠালো। ষষ্ঠী এসে বললো স্যার ও যাবেন নাই। বললাম যাবেন নেই কী গো, এই টিকিট ফিকিট সব করা আছে, ওইখানে আমার বলা আছে। বলছে আমার টাকার দরকার নেই, গাঁ ছাড়ে আমি কোথাও যাবো। বললাম দাও তুমি ইয়েকে দাও, ওকে দাও। তো বলছে ও আসেই না। বললাম তুমি নিয়ে এসো, দিয়ে এখান থেকে তুমি আমাকে একটা মিস কল দিও, আমি কল করবো। তো ওকে নিয়ে এসে আবার মিস কল দিল, কল করলো। বললাম কি ফটিক কী ব্যাপার তোমার? বলছে স্যার আমার টাকার দরকার নাই, আমি গাঁ ছাড়িয়ে কোথাও যাবো। তো গ্রাম ছেড়ে গেল না। এত বড় সুযোগ যে গ্রামকে, তার জীবনকে, তার পরিবারকে, তার ওই প্রকৃতিকে এতটা ভালোবাসি যে থাকতেও পারবে না। হ্যাঁ এত বড় সুযোগকে ছেড়ে দিল। আমার কালুর মধ্যে আমি ফটিককে রেখেছি। আবার কেঞ্জিয়াকুড়াতে কালু ডোম ছিল, সত্যিকারের কালু ডোম, তার নাম কালু। সে ঢোল বাজাতো, মানে এত মারাত্মক ঢোল বাজাতো। তো ঝুমুরের আখড়া যখন বসতো, নাচনিকে কতবার আমি দেখেছি যে নাচনির পায়ের ঘুঙুরও খুলিয়ে দিয়েছে, মানে ছিঁড়ে গেছে নাচিয়ে, তবুও ঢোল ওকে ইয়ে করতে পারেনি। তো কালুকে বলেছি যে চলো তোমাকে একটু বাইরে নিয়ে যাই কোথাও। ও বলে যে শুনবে সে আমার গায়ে এসে শুনবে, আমি গা ছাড়ে গেলাম। তো এই সমস্ত চরিত্রগুলো ঢুকে আছে কালুদের মধ্যে, আমার নিজের চোখে দেখা, আমার নিজে ওদেরকে জড়িয়ে থাকা, একদম নিংড়ে লিখেছে ওদেরকে নিয়ে। প্রত্যেকটা আমি উপন্যাস যা লিখি, গল্প যা লিখি, আমি কোনো কিছুর মধ্যে অসততার পরিচয় নেই। জীবন থেকে উঠে আসা, জীবন থেকেই উঠে আসে, জীবন থেকেই সব।
আচ্ছা আমি তুমি একটু আমাদের একটা যারা প্রশ্ন করেছিল যে এটা জানার জন্য, তুমি উপন্যাসের একটু বিবর্তন নিয়ে সংক্ষেপে বলো, অনেকটাই সময় হয়ে গেল আমাদের, তোমাকে এই প্রশ্নটা আমি প্রথমে করবো ভাবলাম, তো বলো একটু যে মনে হয় যে আমি বলছি যে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীকে সার্থক উপন্যাস বলা হয়, তারও আগে ওই আলালের দুলাল বা যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেগুলো একটু নিয়ে একটু বলো। আলালের ঘরের দুলালকে প্রথম উপন্যাস হিসেবে ধরা হতো, কিন্তু তার মধ্যে পূর্ণাঙ্গ উপন্যাসের লক্ষণ ধরা পড়েনি। তার আগে হেনা ক্যাথারিন মুলেন্সের লেখা ফুলমণিকে ও করুণার বিবরণ, এই যে লেখাটি, এর মধ্যে সর্বপ্রথম উপন্যাসের সমস্ত লক্ষণগুলি দেখা গেছিল। কিন্তু সার্থক উপন্যাস বলতে যা বোঝায়, যে সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকা উচিত, সেইগুলি বলা যেতে পারে যে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীতেই সার্থকভাবে ধরা পড়ল। তার জন্য দুর্গেশ নন্দিনীকে বাংলা সাহিত্যের সর্বপ্রথম উপন্যাস বলা হয়। দেখো, উপন্যাস ব্যাপারটা তো হচ্ছে পাশ্চাত্যের দান। উপন্যাস বলো, ছোট গল্প বলো, গল্প বলো, এই সমস্তগুলো পাশ্চাত্যের দান। আমাদের আগে যা কাহিনী বলা হতো, যা গল্প বলা হতো, যা উপন্যাসের প্লট রাখা হতো, সেগুলো কবিতাতেই রাখা হতো, কাব্যতেই রাখা হতো। যেমন চণ্ডীমঙ্গল মুকুন্দ রামের লেখা, তাকে উপন্যাস ধর্মী একটা কাব্য বলা হয়, আখ্যান কাব্য বলা হয়, উপন্যাস ধর্মী। এবং তার মধ্যে ওর মধ্যে একটা প্রশ্নই আসে, যারা অনার্স পড়ে তারা জানে যে চণ্ডীমঙ্গলের উপন্যাস ধর্মীটা কতখানি আলোচনা করে। তো এটা নিয়ে একটা প্রশ্নই আসে। সুতরাং তখন কবিতা এবং কাহিনী দুটো পৃথক কিছু ছিল না। হ্যাঁ, খণ্ড কবিতা আমরা তো পদাবলিতে পেয়েছি, সেটা তুমি চর্যাপদই বলো, সেটা তুমি বৈষম্য পদাবলিতেই বলো, সার্থক পদাবলিতেই বলো, এইগুলোতে পেয়েছি। গান ছিলই, ঝুমুর গানে আমরা পেয়েছি, হাদু টুসু গানে পেয়েছি, আর বাউল গানে পেয়েছি, আমরা আখড়ায় হাফ আখড়ায় এই সমস্তগুলোতে পেয়েছি, লেটো গানে পেয়েছি, এসব পেয়েছি। কিন্তু সবগুলোর মধ্যেই কোথাও না কোথাও কাহিনী ধর্মিতা বর্তমান ছিল। যখন আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হলো, ইংরেজ সিভিলিয়ান সার্জেনদেরকে দেশীয় ভাষা শেখাতে হবে, সেই জন্য গদ্যের চর্চা শুরু হলো। এদিকে শ্রীরামপুর মিশনে গদ্যের চর্চা শুরু হলো, কারণ পর্তুগিজ মিশনারিরা তাদের ধর্ম প্রচারের জন্য গদ্যটাকে প্রেফার করলেন। এই সমস্ত কারণের জন্য শুরু হলো, এবং পাশ্চাত্যের হাত ধরে আমাদের উপন্যাস আসতে শুরু করলো, গল্প আসতে শুরু করলো। যেমন ছোট গল্প নিয়েও রবীন্দ্রনাথের ঘাটের কথাকে অনেকেই সার্থক ছোট গল্প হিসাবে চিন্তিত করত, কিন্তু তার আগে মধুমতি সঞ্জীব চট্টোপাধ্যায়, সেটা একটা সার্থক ছোট গল্প। তার আগে, রবীন্দ্রনাথের আগে। তো বঙ্কিমচন্দ্রের দাদা মনে হয় না সঞ্জীব চট্টোপাধ্যায়? হ্যাঁ। তো বঙ্কিমচন্দ্রের মতো না তো পরিশ্রমী উনি ছিলেন না, প্রতিভা থাকা সত্ত্বেও উনি সেই জন্য সেভাবে কাজ করে যেতে পারেননি, এত পরিশ্রমী ছিলেন না। কারণ লেখার ক্ষেত্রে অদ্ভুত এক পরিশ্রমের ব্যাপার। তো এই বিবর্তন যদি ধরো, তারপরে আমরা বঙ্কিমের যে সাহিত্য পেলাম, ফর্মগুলো পেলাম, সেগুলো সবগুলোই বিদেশি ফর্ম। বিষয়ে বলছি না, ফর্মের কথা বলছি, আঙ্গিকের কথা বলছি। রবীন্দ্রনাথের প্রথম দিকের উপন্যাসগুলোর মধ্যে বঙ্কিমচন্দ্রের ছাপ থাকলো, কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ বেরিয়ে এলেন তার থেকে। সে তুমি ঘরে বাইরে বলো, তুমি চার অধ্যায় বলো, তুমি চতুরঙ্গ বলো, এগুলোতে বেরিয়ে এলেন। চোখের বালি এত সুন্দর একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, বেরিয়ে এলেন। শরৎচন্দ্র একটা ধারাতেই লিখতে শুরু করলেন, একটা জনপ্রিয়তার দিক থেকে শরৎচন্দ্র রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছে, এবং সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত তিনি দারুণভাবে জনপ্রিয়। তো জনপ্রিয়তা একটা বিরাট ব্যাপার। অর্থাৎ আমি যা লিখছি তা যদি আমি পাঠককে পড়িয়ে না নিতে পারি, যদি তাকে মেধা কুস্তি জনসাধারণের কথা, যেমন বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ একটু উচ্চবিত্ত মানুষের জন্য শুরু করেছিলেন লেখা, সেখান থেকে বেরিয়ে এসে শরৎচন্দ্র একটু নিচু না। শরৎচন্দ্র যে খুব দেখে ওই অভাগের স্বর্গ উদাহরণ দেবে, তো তুমি অভাগের স্বর্গ উদাহরণ দেবে, তুমি লালু গল্পগুলোর উদাহরণ দেবে, খুব বেশি হলে উদাহরণ দেবে, এইসবগুলো। কিন্তু রবীন্দ্রনাথের নেই। রবীন্দ্রনাথের আছে। তুমি রবীন্দ্রনাথের শাস্তি গল্প পড়ো, চন্দ্রা ছিদাম এবং দক্ষিণরামের কাহিনী, সেখানে কাদের কথা বলা আছে, তাই না? তাহলে রবীন্দ্রনাথে নেই। রবীন্দ্রনাথের দেনা পাওনা কি উচ্চবিত্তদেরকে নিয়ে লেখা? তা তো নয়। রবীন্দ্রনাথ লিখেছেন, রবীন্দ্রনাথ বরং শরৎচন্দ্রের থেকে বেশি লিখেছেন। শরৎচন্দ্রের উপন্যাসগুলো তো বেশিরভাগই জমিদারদেরকে নিয়ে লেখা, বেশিরভাগই জমিদারি সম্প্রদায়। সে তুমি বিপ্রদাস বলো,
এমনকি শ্রীকান্ত উপন্যাসটার মধ্যেও তুমি সেই সম্ভ্রান্ত জায়গা, উনি ভব ঘুরেছিলেন, শ্রীকান্ত ভব ঘুরেছিলেন, কিন্তু শ্রীকান্ত প্রেক্ষাপট কী ছিল, শ্রীকান্তর ব্যাকগ্রাউন্ড কী ছিল, সে কি এবং বর্ণের দিক থেকে কোন বর্ণ তিনি রিপ্রেজেন্ট করতেন, তিনি উচ্চ বর্ণ রিপ্রেজেন্ট করতেন। সুতরাং শরৎচন্দ্র একদম মাটির কাছাকাছি এসে পরে লিখলেন বা ইয়ে করলেন তা নয়। শরৎচন্দ্রের লেখার যে প্রধান বৈশিষ্ট্য সেটা হলো, জানি না কজন এটাকে ধরেছেন, সেটা হলো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আদর্শটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, নারী শিক্ষা, বাল্য বিবাহকে তুলে দেওয়া, বিধবা বিবাহকে প্রচলন করা, বহু বিবাহকে রদ করা, এইগুলো যেগুলো তিনি করেছিলেন, সেই আদর্শকে তিনি তার উপন্যাসে গল্পের আকারে, কাহিনীর আকারে সেগুলোকে গাঁথতে শুরু করলেন। হ্যাঁ, দেখবে ওনার বিধবারা প্রেম করার অধিকার পেয়েছে, যদিও বিয়ে করার জন্য তাকে রেঙ্গুনে নিয়ে যেতে হয়েছে। আমি অভয়ের কথা বলছি, শ্রীকান্ত অভয়ের কথা বলছি, রেঙ্গুনে নিয়ে যেতে হয়েছে, কিন্তু বিধবারা প্রেম করার অধিকার পেয়েছে, বিধবারা বিয়ে করার অধিকার পেয়েছে। এখানে পারেনি, রেঙ্গুনে গিয়ে হলেও তো দিয়েছে, যদিও সে বিধবা ছিল না, তার স্বামীর ইয়ে ছিল, পরিত্যক্তা ছিল বলা যেতে পারে, সে অভয়া। তো এই যে একটা জায়গা, এটা তো বিদ্যাসাগরের আদর্শের থেকে আসা, সেই আদর্শটাকে শরৎচন্দ্র ফলো করে লিখে গেছেন। এটা চারটিখানি কথা নয়, এটা চারটিখানি কথা নয়, কিন্তু ধারাবাহিকভাবে ওনার লেখাগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু এই একই জিনিস দেখতে পাবো। আরেকটা দ্বন্দ্ব ওনার লেখার মধ্যে দেখতে পাবো, ব্রাহ্ম সমাজের সঙ্গে ব্রাহ্মণ্য সমাজের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আমরা দেখতে পাবো তোমার দত্তার মধ্যে দেখতে পাবো। দত্তা উপন্যাস যদি তোমরা গৃহদাহ যদি তুমি পড়ো, সেখানে দেখতে পাবো। তো ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্মণ্য সমাজ, সেই দ্বন্দ্বটাও উনি ধরেছেন। তারপর তুমি কল্লোল যুগে এসো, তারপর তুমি কল্লোল যুগে যখন চলে আসছো, তুমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলো, তুমি মানিক বন্দ্যোপাধ্যায় বলো, মানিক বন্দ্যোপাধ্যায় কল্লোলের নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলো কল্লোলের নয়, তারাশঙ্কর কল্লোলে লিখেছিলেন। কিন্তু তার আগে শৈলজানন্দের কথা বলতে হবে। শৈলজানন্দের কথা বলতে হবে, যিনি কয়লাকুঠি লিখছেন। সেখান থেকে যে শুরু হলো একটা ধারা, সেই ধারা আবার তারাশঙ্করের মধ্যে দুটো ধারাই ছিল। এক, সামন্ততন্ত্র চলে যাচ্ছে, বৈশ্যদের অর্থাৎ বণিক সম্প্রদায়ের আগমন ঘটছে, এই যে একটা ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থা ভেঙে গিয়ে পরে আরেকটা সমাজ ব্যবস্থা আসছে, অর্থনৈতিকভাবেও আসছে, রাজনৈতিকভাবেও আসছে, সেই দ্বন্দ্বটা, সেই ক্ষয়িষ্ণু পরিস্থিতিটাকে তিনি যেমন ধরেছেন, সেরকম পাশাপাশি তিনি ডাইনি গল্প লিখেছেন, তিনি কালাপাহাড় লিখেছেন, তিনি বেদেনী লিখেছেন, তিনি নাগিনী কন্যার কাহিনী লিখেছেন, আর কত বলবো, এসবগুলো হয়েছে। কিন্তু এই ধারা খুব বেশি যে পুষ্ট হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে তা কিন্তু নয়। আসলে আমার যেটা মনে হয়েছে যে অনেকে আমাকে এই প্রশ্ন অনেকেই করেছে যে তুমি তো এই প্রান্তিক জীবন নিয়ে লেখো, তুমি তো আঞ্চলিক জীবন নিয়ে লেখো, তুমি অনেকে বলেছে নিম্নবর্গের মানুষদেরকে নিয়ে লেখো। আমি সবাইকে বলেছি, দেখুন, প্রান্তিক নিয়েও লিখি না, নিম্নবর্গ নিয়েও লিখি না, খেটে খাওয়া মানুষকে লিখি না, আমি মানুষের কথা লিখি, আমি জীবনের কথা লিখি। আমি যাদেরকে লিখি তারা মানুষ। আর যদি বাংলা সাহিত্যের প্রাণের কথা বলো, তাহলে এরাই বাংলা সাহিত্যের প্রাণ ভোমরা। চর্যাপদ পড়ো, নগর বাহিরে ডম্বিত হরি কুড়িয়া, ছই ছই যাহস বাম্ব নাড়িয়া, কার কথা রয়েছে এখানে? ডুম্বিনীর কথা নেই, পুলিন্দের কথা নেই, সবরী বালার কথা নেই, তাদের কথাই তো আছে। নৌকা চালানো নারীর কথা নেই, তুলা ধোনার কথা সেখানে নেই, শুঁড়ির কথা সেখানে নেই, একশে সুন্দিনী দুই ঘরে সন্দেহ, এটা চর্যাপদ জুড়ে আছে। যাকে বাংলা সাহিত্যের আদিমতম গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিয়েছ তোমরা, তার মধ্যেই এই সমস্ত একেবারে বাংলার যারা আদি বাঙালি, সে আদি বাঙালির প্রাণ কথাতেই ভরে আছে। তুমি চণ্ডীমঙ্গলে এসো, কার কথা পাচ্ছ? ব্যাসদেব কথা পাচ্ছ, কালকেতু, ফুল্লরা, ধর্মকেতু। তুমি ধর্মমঙ্গলে এসো, রাঢ়ের মহাকাব্য তাকে বলা হচ্ছে। তো যেখানে আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন, তার আগে শ্রীকৃষ্ণ কীর্তন, কৃষ্ণকে কখনো মনে হয় যে মহাভারতের ওই কূটনীতিক তিনি? ও তো গোয়ালাপাড়ার একটা চ্যাংড়া ছেলে,
যে কিনা তার থেকে 2 বছরের বড় রাধার প্রেমে পড়েছে, প্রেমে পড়েনি, তাকে সম্ভোগ করতে চেয়েছে, তাকে ভোগ করতে চেয়েছে। তুমি দানখণ্ড এবং নৌকাখণ্ড যদি পড়ো, সেখানে তো পরিষ্কার দানখণ্ডে দান হিসেবে সবার কাছ থেকে যখন মুদ্রা নিচ্ছে, রাধার কাছ থেকে চুম্বন দাবি করছে, তখন রাধা ওকে বলছে যে আস্তে করে চুম্বন করবে যেন দাঁতের দাগ না বসে অধরে। তোমার নৌকাখণ্ডে মাঝ নদীতে যখন সবাইকে পেট করে দিয়েছে, তারপরে লাস্টে রাধাকে নিয়ে যাচ্ছে মাঝ নদীতে, বলছে সঙ্গম করতে দিতে হবে না, নইলে নৌকা উল্টে দেবো। এবং এইগুলো, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো তো কীর্তন গান নয়, এগুলো হচ্ছে ঝুমুর গান, প্রত্যেকটি ঝুমুর গান। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রত্যেকটি গানই হচ্ছে ঝুমুর গান, এবং খুব উৎকৃষ্ট মানের ঝুমুর গান। তাহলে কাদের কথাতে ভরে আছে বাংলা সাহিত্য? এলিজদের মধ্যে তুমি অন্নদামঙ্গল পড়ো, সেখানে যে শিবকে পাচ্ছ, তার গায়ে থেকে ধুলো ছুঁড়ে দিচ্ছে, এই যে ব্যাপারগুলো, এদের কথাতেই তো পরিপূর্ণ ছিল বাংলা সাহিত্য। এলিটদের হাতে গেল কখন? যখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এলো বাঙালি, বাবু সম্প্রদায়ের সৃষ্টি হলো, এলিট সম্প্রদায়ের সৃষ্টি হলো, বলল আমরা শিক্ষিত, ওরা অশিক্ষিত, আমরা শিষ্ট, ওরা অশিষ্ট, আমরা ভব্য, ওরা অভব্য, আমরা সভ্য, ওরা অসভ্য। এই যে একটা এলিটীয় ক্লাস তৈরি হলো, তারা এটাকে ব্রাত্য করতে শুরু করলো। তাছাড়া বাংলা সাহিত্যে প্রাণভোমরা এটা, শুধু বাংলা সাহিত্য নয়, সারা পৃথিবীর সাহিত্য ঘেঁটে দেখো, প্রাণভোমরা এটা। কেন? কারণ সভ্যতার প্রাণভোমরা এরা, সভ্যতাকে টিকিয়ে রাখে এরা। রবীন্দ্রনাথ ওরা কাজ করে কবিতাতে লিখেছেন যে এরাই হচ্ছে সভ্যতার ধারক এবং বাহক, এদের দ্বারাই রথের চাকা চলে। খুব সুন্দর। সুতরাং এদের কথা কোনো তো কার কথা? তোমার এবার কবিতা শুনবো, অনেকটা টাইম আমরা খুব ভালো সুন্দর আলোচনা হলো, অনেক একটু কবিতা কটা দুটো শুনো। তুমি তো খুব ভালো কবিতা লেখো। আসলে মণিশঙ্করের সঙ্গে আড্ডা দিতে গেলে আমাদের 5 ঘন্টা বসতে হবে। ভীষণ খুব ভালো বলছে, অনেকেই দেখছেন তারা। তো আমরা কটা কবিতা শুনে নিই। এই যে মালতী লিখছে বাংলা সাহিত্যের ইতিহাসটা আরেকবার সামনে এলো আমাদের মানে আলোচনা। হ্যাঁ, খুব ভালো বক্তব্য রাখলেন। কি মণিশঙ্করের উপন্যাসগুলো মানুষের পান্তা, আরে বাহ, ভালো বলেছো তো, পান্তা থেকে অল ইন্ডিয়ার গল্প, একদম অন্যরকম। জীবনে তো খুব ভালো বলেছো, ভালো বলেছো। এবার তোমার কবিতা শুনি একটু। হ্যাঁ, এই প্রচ্ছদটাও একটা, এটা নতুন বই মনে হচ্ছে না, অবাঞ্ছিত প্রেমের কবিতা। না, এটা নতুন নয়। হ্যাঁ, এই প্রচ্ছদটিও মণিশঙ্কর খুব ভালো একজন চিত্রশিল্পী, আর ওর তো অনেক গুণের সমাহার, মানে বলে শেষ করতে পারবো না। প্রচ্ছদটিও ওরই করা। তো দুটো কবিতা শুনি। এই বইটাতে প্রবেশক যেটা লিখেছিলাম সেটা একটু পড়ি। মানে কবিতাকে আমি কিভাবে দেখি সেটা এটার মধ্যে আছে। একটি কবিতার জন্য একটি গাছ হতে চাওয়া, একটি তারা ক্লান্তিহীন ফুল হয়ে ফোটে টানাটানি মাড়ুলি উঠোনে। এসবের ভিয়ে নেই কবির নাছোড় ছলাৎ দুঃখ সওয়া। নিখাদ মানুষ চাই কতটুকু জমি, প্রকৃত পাখি কখানা ডাল। আকাশের বুকে জমে থাকে যতটুকু কান্না, তা নিয়ে বুঁদ কবির দুঃখ ভরা হালচাল। দুঃখ দাও, দুঃখ দাও, এ জমি হোক কাব্যের বাসা। খ্যাপাটে কবিতা আর গাছেদের ডালে জেগে থাক চিরদুঃখী মোহময় ভালোবাসা। বাহ, খুব সুন্দর। গৌতমদা একটা প্রশ্ন রেখেছে, আমি সেটাকে তোমাকে বলে রাখি, তুমি পরে উত্তর দেবে। বর্তমান নাগরিক সভ্যতায় অবক্ষয়, মধ্য নিম্নবিত্ত সমাজের দৈনন্দিন সমস্যা, বেকারত্ব, আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের উপন্যাস বা গল্প লেখা হলে তার সংবাদ জানতে চাইছি। আসলে এখন তো বেশিরভাগ লেখকই, মানে আমরা দেখছি যে যারা যারা এনলাইটেড, তারা হয় দেখা যাচ্ছে পুরাণকে রিরাইট করছে, অথবা মহাভারতকে রিরাইট করছে, অথবা রামায়ণের কোনো চরিত্রকে নিয়ে রিরাইট করছে, অথবা ঐতিহাসিক উপন্যাস লিখছে। এগুলো কোনো অপরাধ বা খারাপ জিনিস আমি তা বলছি না, কিন্তু বাস্তবের মুখে দাঁড়িয়ে বাস্তবের চোখে চোখ রেখে প্রশ্ন করা
এই ধরনের লেখালেখি হচ্ছে না, একদমই তাই। খুব কম হচ্ছে, হচ্ছে খুবই না। কম হচ্ছে। আমি আমার মতন করে চেষ্টা করছি। অনুপম মুখোপাধ্যায় তার যে হত্যাবৃত্ত উপন্যাসটি বেরোলো তাতে চেষ্টা করেছেন তিনি। এই রকমের বেশ কিছু উপন্যাস, তপতী সাহার একটি উপন্যাস পড়লাম, সেখানেও তিনি ধরার একটুখানি চেষ্টা করেছেন। তো একেবারেই যে কাজ হচ্ছে না তা নয়, কাজ হচ্ছে, খুব সিরিয়াস কাজই হচ্ছে। হেমন্ত সরকারের গল্প পড়ুন, সেখানেও পাবেন জ্বলন্ত সমস্যা নিয়ে। হিরণময় গঙ্গোপাধ্যায়ের গল্প পড়ুন, সেই গল্পের মধ্যেও তিনি বাস্তব সমস্যাকে অনেকখানি তুলে ধরার চেষ্টা করছেন, রাখছেন। এই মুহূর্তে এইসব নামগুলো বিশেষ করে মনে পড়ছে। আর জ্বলন্ত সমস্যা নিয়ে গৌতম দা লিখে যে লেখা হচ্ছে না, না, এই যে বললাম যে এগুলো নিয়ে আমি একটা গল্প এই বছর শারদীয় সংখ্যায় লিখেছি, পড়েছেন কিনা জানি না, ইয়েতে দ্বীপ সাহিত্য পত্রিকায়, ছাতা মিয়া। গল্পটি আলোচিতও হয়েছে বিভিন্ন জায়গাতে, আমি ফেসবুকেও দেখছিলাম অনেকেই পোস্ট করছেন পড়ে। একেবারে বাস্তব সমস্যা নিয়ে, একেবারেই বাস্তব সমস্যা নিয়ে, মানে 6 মাস আগের সমস্যা বা 8 মাস আগের সমস্যা নিয়ে, একেবারে চোখে চোখ রেখে, আঙুলে আঙুল রেখে ওখানে প্রশ্ন করেই আমি ইয়ে করেছি। দুঃসাহসেরও প্রয়োজন, হয়তো আমি আবার একবার মারধর খেতে পারি ওটার জন্য। ঠিক আছে, সেটা প্রস্তুতি আছে। আর সামনে আলোকবর্তিকা হয়ে কি এর পথ দেখাবে কবিরা, সাহিত্যিকরা না বললে। আমি আমার মতন করে চেষ্টা করছি, আপনারা সকলে এগিয়ে আসুন। গৌতমদা খুব ভালো লেখেন। গৌতমদা, আপনিও তো খুব ভালো লেখেন, কয়লা জীবন নিয়ে লিখছেন, কয়লা অঞ্চলের জীবন নিয়ে। আপনিও ধরুন সবটা, সবাই মিলে আসি, সবাই মিলে কাজ করি, তাহলেই ঠিক আছে, কবিতা শুনে নিয়ে সব কটা। দেহাতি নদী কিংবা শিশিরের দান, এই অসময় দাহ, এই নিঃশব্দ শিশির, ঘোড়ামুখ ধানের ডগায় দুধ জন্ম, ঘোড়ামুখ ধানের ডগায় দুধ জন্ম বুনে উবে যায় নিঃশেষ বন্ধুর মতো। তুমি তার দুধবতী ধান, এ বিশ্বাস প্রথম চুমুর, এ বিষাদ অধ্যানের শেষ, সবারটুকু শুষে নিয়ে তুমি মহৎ প্রজ্ঞাবান। আলপথে অভিমান তবু হাহাকারে গেয়ে যায় গান, অবজ্ঞায় পড়ে থাকে দেহাতি নদীর শ্রম, সকাল পেরিয়ে দেখি বোকা হয়ে পড়ে আছে ঘামে ভেজা শিশিরের দান। গৌতমদা কি পেলেন বাস্তব প্রেক্ষাপট? আশা করি পাওয়ার কথা। আরেকটা পড়ি। অপারেশন সাকসেসফুল। আকাশকে ফুলের পাড়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। যেটুকু আহ্লাদ পেয়েছিল বিদ্রোহী বাতাস, তাও নিষিদ্ধ ঘোষিত। যত্রতত্র মাথা তোলা গুল্ম আর ঘাসেরা এখন অনুপ্রবেশকারী, তাই ঠিকানা তাদের ক্যাম্প অফ ডিটেনশন। এত যে হাঁক ডাক, আর পাশে স্তব্ধ ঘুমে নদী, পাহাড়ে 370, একটা কথা খরচা করো যদি, পায়ের তলার মাটি থাকবেই না তার হুঁশে। অপারেশন তো সাকসেসফুল, হ্যাঁ, আমরাই নিরঙ্কুশে। নিরঙ্কুশ মানে আকাশকেও চায়নি বিপুল জনতা, সব ফালতু, সব ব্রাত্য, আকাশ বাতাস লতা পাতা। এত যে রক্তক্ষরণ, তবু পথের ধারে এখন একলা দাঁড়িয়ে ও মেঘ শিশির তুমি কার কথা ভাবো? যে পথ দিয়ে বয়েছে সমত্ত শ্রাবণ, যে পথে ঐতিহ্যময় জ্যোৎস্না, আমি তার কাছে যাব। প্রিয় ফুলটিকে বসাতে চাই প্রিয় ডাক পাশে। হায় রে অসহায় হায়, আশ্রয় নিয়েছি ইঁদুর গর্তে, ছোঁয়াচ লেগেছে নিরীহ বাতাসে। মেশামেশি মেলাজুলা বন্ধ, বন্ধ বাঞ্ছিত সে সমাবেশও। ষড়যন্ত্রে আটকে যাচ্ছে শ্বাস, ভুলেছি দাবি সনদ পেশও। আর চোখে ভয়ার তো আমি, ভীত পড়শি ঘর, মোদির চোখে দেবধান গড়ছে সরিষের মান্যবর। এসব কথা তো কাউকে বলেনি ছেলেটি, শুধু বাওরা বাতাসকেই ডাকে, বলে নিয়ে যা তুই মর্মর।
একটা চিঠি লিখব বলে গীতবিতান পাড়ায় খুঁজেছি সে মেয়েটাকে। 10 না, দেশ না, 10 নয়, যে বোঝে মানুষ তো লতা গুল্মদের গুপ্ত অভিমানী মন। শুনছ, ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে, ওগো বিদগ্ধ শ্রাবণ। বাহ, খুব সুন্দর, অসাধারণ। কি বলবো, আমরা প্রায় অনুষ্ঠানে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। বাস্তবের প্রেক্ষাপট কি পেলেন? হ্যাঁ, সত্যি তো। হ্যাঁ, আচ্ছা, আমি একটা প্রশ্ন তোমাকে করছি, আরেকটি প্রশ্ন, মানে যেটা যে ইদানিং একজন সাহিত্যে সবাই একজন বললেন যে কবিতা দিয়ে কিছু হয় না, সাহিত্য দিয়ে কিছুই সমাজ বদলানো সম্ভব নয়, বা কি কতটা প্রভাব, এতটা, মানে তোমার কি মনে হয় যে সাহিত্য দিয়ে কিছু হয় না? আমি একটু পিছনের দিকে যাই। আচ্ছা, বাংলায় এখনকার দিনে না না না, একটা সময় রবীন্দ্রনাথের বা শঙ্খ ঘোষও যখন আমি এখনকার দিনের কথা বলবো তখনই যখন ঐতিহ্যটাকে দেখবো, ধারাবাহিক ঐতিহ্যটাকে দেখবো, তাই না? অনুবাদ সাহিত্য যখন শুরু হলো, কেন বাংলাদেশে অনুবাদ সাহিত্য শুরু হলো? তার কারণ সংস্কৃত ভাষায় যেগুলো লেখা ছিল সেইগুলোকে আপামর বাঙালি যেন পড়তে পারে, বুঝতে পারে, সেই আদর্শকে ধারণ করতে পারে। সেখানে কি হলো, যে রাম ছিল আর্য বীর বাল্মীকিতে, সে রাম হয়ে গেল ভক্তের ভগবান। যে বাল্মীকি এখানে হয়ে গেল কি রত্নাকর দস্যু, সে হয়ে গেল বাল্মীকি। কেন এগুলো প্রয়োজন হলো? কারণ তুর্কি আক্রমণের ফলে যে অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল, ব্রাহ্মণ্য ধারা অব্রাহ্মণ্য ধারাকে অচ্ছুত রেখে যে অত্যাচার তাদের উপর চালিয়েছিল, তখন একটা মিলনমূলক আকুতি দেখা গিয়েছিল। সেই মিলনমূলক আকুতির জায়গার থেকেই অনুবাদ সাহিত্য সৃষ্টি, সেখান থেকে মঙ্গল সাহিত্য সৃষ্টি, এমনকি পদাবলী সাহিত্য সৃষ্টি। এবং সেইগুলো জনমানসে এতটাই প্রভাব বিস্তার করতে পেরেছিল যে সেই মিলনমূলক আকুতি থেকে একটা নবজাগরণ সেই সময় ঘটেছিল। তাই চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল, তাই প্রেমের বাণী তিনি প্রচার করতে পেরেছিলেন। তাই সেই প্রেমকে বরণ করে বলেছিল যে মানুষ মানুষ কোনো প্রভেদ, শোনো মানুষ ভাই, সবার ওপর মানুষ সত্য, তাহার উপর নাই, চণ্ডীদাসের কথা। তো তাহলে এইটা চলতে শুরু করেছিল। তুমি ভেবে দেখো, যখন অন্নদামঙ্গল লেখা হচ্ছে সেই সময়ে বিদ্যাসুন্দর লিখছেন, অন্নদামঙ্গলের কবি রায়গণকার ভরতচন্দ্র, আবার বিদ্যাসুন্দর লিখছেন রামপ্রসাদ সেন। কিন্তু সেই রামপ্রসাদ সেন যিনি বিদ্যাসুন্দর লিখছেন, তিনি যখন শাক্ত পদাবলীর শাক্তগীত লিখছেন, তখন তাতে যে প্রেমের কথা লিখছেন, যে কালীকে আমরা ভয়াবহ মহাকাল হিসাবে দেখে এসেছি, যে কালীকে পুরাণে চণ্ডিকা রূপে দেখানো হয়েছে, যে কিনা রক্তবীজের মাথা কেটে শুধু রক্তপান করা রক্ত পিপাসু হিসাবে দেখানো হয়েছে, সেই কালী শ্যামা হয়ে গেছে, সেই কালী প্রেমের মুখ হয়ে গেছে, সেই কালী স্নেহময়ী মা হয়ে গেছে, এবং সেটা সমাজে প্রভাব বিস্তার করেছে। তাই সেই সময়ে যে মানে তোমার ক্ষয়িষ্ণু সমাজ, সেই ক্ষয়িষ্ণু সমাজের হাল ধরতে সাপোর্ট করেছে। পরবর্তীতে তুমি নজরুলের কবিতা পড়ো, তুমি সুকান্তের কবিতা পড়ো, তুমি কি বলে আমাদের যে বাম আন্দোলনের ক্ষেত্রে তোমার বিজন ভট্টাচার্যের নাটক, তোমার উৎপল দত্তের নাটক, তোমার শম্ভু মিত্রের নাটক, তুমি একটা সময় সত্যি তাই এগুলো একদমই তাই, এগুলো ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিল। এমনকি বাউরিদের, লোহারদের যে কাঠি নাচের গান, সে কাঠি নাচের গানেও আমরা এই সমস্ত ইয়েকে দেখলাম, এই আদর্শকে প্রসার করতে দেখলাম। পথনাটিকা তৈরি হলো, উৎপল দত্তের পথনাটিকা সমগ্র এই এতখানি মোটা, দেখবে লাল কাভার পেজ দিয়ে ইয়েটা করা, মানে স্পাইনটা করা। তো তাহলে এগুলো প্রভাব বিস্তার করেনি? বিরাট প্রভাব বিস্তার করেছিল। এখনও যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির প্রভাব, সেই পরিস্থিতি থেকে উদ্ধার একমাত্র দিতে পারে সাহিত্য, একমাত্র দিতে পারে শিল্প। দেখে নাও না, এই যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে কত গান রচিত হলো, সেই গানে কিভাবে মেতে উঠলো, ওই যে অরিজিৎ সিং যেটি গাইলো, কিভাবে চারিদিকে প্রভাব বিস্তার করলো, কিভাবে কিভাবে মানুষকে উদ্দীপ্ত করলো, কত কবিতা লেখা হলো, কত ছবি আঁকা হলো রাস্তার মধ্যে। এইগুলোর কোনো প্রভাব পড়েনি বলছেন জনমানসে? নিশ্চিতভাবে প্রভাব পড়েছে। এবং এইটা একটা প্রচার, যে সাহিত্য অপপ্রচার, যে সাহিত্য কিছু পারে না, শিল্প কিছু পারে না। কেন?
যারা এটা প্রচার করে তারা জানে যে শিল্প এবং সাহিত্যই পারে মানুষকে ঠিক পথে আনতে, সমাজ বদল করতে, সমাজে সুস্থতা আনতে, জীবনের সুস্থতা নিয়ে আসতে। তার জন্য সাহিত্যিকদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা হেজমনি সৃষ্টির চেষ্টা চলছে যে সাহিত্য শুধুমাত্র এন্টারটেনিং বিষয়, শুধুমাত্র বিনোদনের বিষয় না। সাহিত্য কখনোই বিনোদনের বিষয় নয়। তা মনন গড়ে তোলে, তা মানসিকতা গড়ে তোলে, তা সমাজ গড়ার হাতিয়ার হয়ে ওঠে। বাহ, খুব সুন্দর বললেন। আচ্ছা, খুব সুন্দর বললেন। আচ্ছা, সাহিত্যের সঙ্গে কি রাজনীতির কোনো সম্পর্ক আছে? রাজনীতির সঙ্গে জীবনের সম্পর্ক আছে কিনা তার আগে বলো। হ্যাঁ, তো জীবন তো যদি রাজনীতি, শুনতে চাইছি। আমরা যদি অনেকে বলে যে আমি রাজনীতি করি না বাবা, আমি ওসবে নেই, কিন্তু আমরা পেট্রোলের দাম বাড়লে যে রাজনীতি করি না বলে সে সব থেকে সুবিধাবাদী রাজনীতি করে। হ্যাঁ, সে সব থেকে বড় সুবিধাবাদী রাজনীতি করে। সত্যি তাই, একদমই তাই। আমি এটাই শুনতে চাইছিলাম তোমার মুখ থেকে, একদমই তাই। কিন্তু আচ্ছা, সেই একটা তোমার কি মনে হয় না যে অনেকটা আমাদের একটা এই সময় পেপার খুললে একটা মানবিক অবক্ষয়? গৌতম দা লিখছেন, এখনকার কবিতায় বাস্তবতা প্রায় প্রথম সারির কবিদের লেখায় ফুটে উঠেছে। কবিতায় কাজ হচ্ছে, অঙ্গীকার করার জায়গা নেই, অস্বীকার করার জায়গা নেই। আচ্ছা, তবে কবিতার চেয়ে গল্প উপন্যাস ও পাঠকের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি, তাই সামাজিক উপন্যাসের প্রয়োজন। আর নিশ্চিতভাবে সামাজিক উপন্যাসের প্রয়োজন। ঠিকই বলছেন গৌতম দা, অবশ্যই সামাজিক উপন্যাসের প্রয়োজন। আমার লোহার পড়ুন, লোহারে দেখুন দুটো ব্যবস্থাকে কিভাবে নগ্ন করা হয়েছে। আপনি সুজন বাউরা পড়ুন, সেখানে দেখুন দুটো সরাসরি রাজনৈতিক উপন্যাস এগুলো। সেখানে দেখুন যে কিভাবে দুটো ব্যবস্থাকে, আগের ব্যবস্থাকে এই ব্যবস্থাকে, দুটোকেই কিভাবে কেটে একদম আমি আমার বোধ থেকে কেটে চৌচির করেছি, বাস্তবের আয়না দেখিয়েছি। ও, একটা আবার সম্প্রতি দেশের কবিতা পারাপার লিখছে, জয়ন্তর পারাপার কবিতাটি বাস্তব অনেকদিন আগের লেখা। হ্যাঁ, ওটা দিয়ে বার করলো দেশ, আমি অবাক হয়ে যাচ্ছি, একটু ভয়ের বোধ আছে। আচ্ছা, ধন্যবাদ গৌতমদা। হ্যাঁ, তো তুমি কি বলছিলাম জানো? আমি প্রশ্নটা কি করলাম নিজেই ভুলে যাচ্ছি। বিশ্লেষণাত্মক কি লিখেছেন, বিশ্লেষণাত্মক কি লিখেছে যাই হোক, আমরা উপন্যাসের এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ভালো লাগলো। আচ্ছা, এখন আমি আরেকটু কবিতা পড়ো, আর দুটো কবিতা পড়ি, আর পড়ো। ছোট ছোট কবিতা। কারণ এখন আমি কবিতায় যে কাজগুলো করছি সেই কাজগুলো একটু বলা দরকার, তাছাড়া অসমাপ্ত থেকে যাবে। যে ছবিগুলো আঁকছি, যে গানগুলো গাইছি, আমি গাই না, আমি আমার গলায় সুর নেই, আমার কণ্ঠেও সুরের ভাস, কিন্তু যে কম্পোজিশনগুলো করছি সেগুলো একটু বলা দরকার। এই কবিতাটা যেভাবে বলা আমার কাজ বলে কাব্যগ্রন্থ আসছে একটা, সেই কাব্যগ্রন্থের থেকে একটা কবিতা পড়ছি। ওটা সবই সিরিজের কবিতা থাকছে। আত্মহত্যার সময় ভাবতেই হয় সঠিক বিষ কোনটি, ভাবতে হয় কোন বিষের জ্বালা অপেক্ষাকৃত কম, মুখ বিকৃত করে না, কালশিটে ফেলে না চোখ তলায়, খেলেই মৃত্যু অবশ্যম্ভাবী। ভাবতে হয়, দেখতে হয়, শুঁকতে হয় বস্তুটি তরল, কঠিন নাকি বায়বীয়। জানতে হয় লোহার রড, ভাঙা বোতল, খেতে রাখ নাকি শুধু দাঁত, শুধু নখ কিংবা মাংসাল লিঙ্গ। কোনটি ছিন্ন করবে জনিদার, স্তনবৃন্ত নাভিমূল। কে কে, কারা কারা সম্পদ হিসেবে গণ্য করবে ধর্ষণের ধারা। সামাজিকীকরণ করবে চুরিকে। মারণ ক্ষমতা অনুযায়ী বিচার হবে যোগ্যতার, যন্ত্রণার অনুভূতিও বিলীন হবে তাতে। আত্মহত্যার আগে এই সবই দেখতে হয় আমাদের, শুঁকতে হয়, ভাবতে হয়, বুঝতে হয়। ব্যালট ইউনিট জুড়ে থরে থরে সাজানো থাকে বিষ, মারণ ক্ষমতায় বলিয়ান, প্রতীকে প্রতীকে তারই ইঙ্গিত। দেখতে হয়, শুনতে হয়, মানতে হয়, সিদ্ধান্ত নিতে হয় আত্মহত্যার। দেখে শুনে বুঝে প্রতি নির্বাচনে আমরা আত্মহত্যাই করি। বাহ, খুব সুন্দর। আরেকটি কবিতা পড়ব।
একটি নিঃশর্ত সকাল চেয়েছি, মুখের ভাষার মতো একটি সাবলীল দিন। পিঁপড়ে স্বভাবে আমি শ্রমিক, ভাত কাপড় আর মাথার উপর ছাদ। তার কাঁটার ভাগ বাটোয়ারা, বাতাসে বারুদ গন্ধ, বুলেটে বুলেটে হুঙ্কার, তো বেনিয়া বেনিয়া মাস্তু তুমি। একটি সকাল আমার চাওয়া, নিঃশর্ত একটি দিন, সাবলীল স্বাধীনতা। আফ্রিকা কিংবা ইউরোপ, এশিয়া কিংবা অ্যান্টার্কটিকা, সবখানেই পিঁপড়ে স্বভাব। ভাত কাপড় ছাদ, আর রাত্রির নির্জনতায় একটি প্রগাঢ় চুমু। চুমুর কোনো কাঁটাতার নেই, চুমু কোনো বুলেট তোয়াক্কা করে না, আশ্বাসে আশ্বাস জাগিয়ে শুধু খোপা ভাঙা চুলের গন্ধ নেয়। ভাত কাপড় ছাদ আর একটি চুমুর জন্যে আমি উষা থেকে এই মুহূর্ত পর্যন্ত কোনো গণ্যি মানিনি। কড়া পড়া হাতে একটি গাছ পুঁতেছি, কুর্চি তার নাম। বাহ, খুব সুন্দর, অসাধারণ। খুব ভালো লাগলো। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি ভয় লাগছে যে লাইভটা কেটে না যায়, আমার মানে সিগন্যাল খুবই দুর্বল। তো আমি শেষ করব অনুষ্ঠানটা। আমি মণিশঙ্করের কাছে একটা বার্তা চাইবো, তুমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বার্তা দিয়ে যাও। আসলে আমরা আবার হয়তো কখনো ওকে ডাকবো, যে সত্যি এই আলোচনা করতে গেলে অনেকটাই সময় দরকার, আরও বিস্তৃতভাবে। তো তুমি একটা কিছু বার্তা দাও ভবিষ্যৎ প্রজন্মে যারা লেখালেখি করছে। না, বার্তা যা দেওয়ার আমি আমার লেখালেখিতেই দিই। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আমি কোনো গুরুবাদে বিশ্বাসী নই। কি বার্তা দেব? শুধু এটুকুই বার্তা দেব যে আপনারা লিখে যান, লেখার আগে পড়ুন, প্রচুর পড়ুন, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। সাহিত্য করবেন অথচ সাহিত্য পড়বেন না, স্বয়ম্ভু কেউ কখনো হয় না, কখনো স্বয়ম্ভু হয় না। সুতরাং নিজেকে হয়ে উঠতে হলে, নিজেকে গড়ে তুলতে হলে প্রচুর পড়তে হবে, প্রচুর জনকে পড়তে হবে, আর লিখে যেতে হবে। ছাপানোর চিন্তা করবেন না, আপনার ঘরে এসে লেখা চেয়ে নিয়ে যাবে, ছাপবে। একসময় লেখা দিতে পারবেন না, এমন তৈরি হবেন আপনি। আর বলিষ্ঠ হন, চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখুন, আচরণে নয়। একটা কবিতাটা আমি লিখেছিলাম, বিনয়ে যে দ্রোহ থাকে, এই লাইনটা লিখেছিলাম, বিনয়েও দ্রোহ থাকে। আমি দেখবেন বাইরে খুব বিনয়ী, সব জায়গাতেই বিনয়ী, লেখা থেকে সেটা থাকে না। লেখাতে তো আমিটা বেরিয়ে চলে আসে, ভিতরের আমিটা বেরিয়ে চলে আসে। চেষ্টা করি বিনয়কে ধরে রাখার সবসময়, কারণ আমি এটা সবসময় বিশ্বাস করি যে আমি অতি তুচ্ছ সাধারণ মানুষ, খুব ছোট, নগণ্য, কিন্তু ছোট কথা বলি না। বাহ, খুব সুন্দর বললে। অনেক ধন্যবাদ মণি, তুমি এসছিলে, আমরা সত্যি খুব সম্মানিত বোধ করছি। আমরাও খুব ভালো লাগলো। তুমি এভাবেই আরও সমৃদ্ধ হোক, তোমার লেখায় আমরাও সমৃদ্ধ হই, এভাবেই আমাদের সমৃদ্ধ করে যাও। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আবার হয়তো কখনো দেখা হবে, আবার কখনো ডাকবো আপনাদের প্রশ্ন নিয়ে। তো আজকের মতো অনুষ্ঠান শেষ করছি এখানেই। নমস্কার। নমস্কার। স্বপ্নের করিডোর এগিয়ে চলুক, আপনারা উপভোগ করুন, সাহিত্যের আড্ডা বসান, সকলেই ভালো থাকুন।